অধ্যায় বা ১২তম অধ্যায়ের একেবারে শেষ ক্লাসে এসে হাজির হয়েছি। ইতিমধ্যেই আমরা পর্ব ১ এবং পর্ব ২ আলোচনা করে ফেলেছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করার চেষ্টা করব পর্ব ৩। অর্থাৎ এই ক্লাসের মধ্য দিয়েই শেষ হতে চলেছে আমাদের আজকের এই যে আলোচনার দ্বাদশ অধ্যায় সেটি। ইতিমধ্যেই আমি দেখতে পাচ্ছি আমাদের আজকের ক্লাসে তোমরা অনেকেই এই যে আলোচনাটুকু, এই আলোচনায় হাজির হয়ে গেছো। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসটাতে। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে এই মুহূর্তে প্রায় ১৩৭ জন মানুষ তোমরা যোগদান করে ফেলেছো। অসাধারণ একটা ব্যাপার। এরপর আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই সালাম জানিয়েছো। ১ম এ আমি দেখতে পাচ্ছি রিয়াদুল ফেরদৌসকে সালাম জানিয়েছো। ওয়ালাইকুম আসসালাম রিয়াদ। এরপর আমি দেখতে পাচ্ছি জীবন রয়কে। জীবন রয় হ্যালো জানিয়েছো। হ্যালো জীবন, কেমন আছো? এরপর আমি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি না। অনেকগুলো নাম চলে এসছে যার কারণে দেখতে বেশ কষ্ট হচ্ছে। সমর্পিতাকে দেখতে পাচ্ছি। সমর্পিতা হ্যাঁ, খুঁজে পেয়েছি। সমর্পিতা বারই সমৃদ্ধি। নমস্কার জানিয়েছো। নমস্কার সমৃদ্ধি। এরপর আমি দেখতে পাচ্ছি আব্দুল্লাহ ফাহিমকে। আব্দুল্লাহ ফাহিম সালাম জানিয়েছো। ওয়ালাইকুম আসসালাম আব্দুল্লাহ ফাহিম। এরপর দেখতে পাচ্ছি আফিফা। আফিফা সালাম জানিয়েছো। নুসরাত সালাম জানিয়েছো। ওয়ালাইকুম আসসালাম দুজনকেই। রুদ্র কুন্ডু সে বলেছে আপনার ক্লাস করতে অনেক ভালো লাগে। রুদ্র অনেক, অনেক ধন্যবাদ ভাই। এরপর দেখতে পাচ্ছি মুজাহিদকে, মুজাহিদ আমিন সালাম জানিয়েছো। ওয়ালাইকুম আসসালাম মুজাহিদ। এরপর দেখতে পাচ্ছি আনিকা তাসনিমকে সালাম জানিয়েছো আপু। ওয়ালাইকুম আসসালাম। দেখতে পাচ্ছি লামিয়া জাহানকে। লামিয়া ওয়ালাইকুম আসসালাম। এরপর অর্থ, আল্লাহ কি সুন্দর একটা নাম রেখেছে ওর মা-বাবা। অর্থ। ওর নামের নামটাই হচ্ছে অর্থ। মানে এমন না যে নামের অর্থ, অর্থ। ওর নামটাই হচ্ছে অর্থ। ভীষণ সুন্দর একটা নাম। সে লিখেছে, "স্যার ভালো আছেন কিনা?" অর্থ, "আমি বেশ ভালো আছি।" জাহিদ, জাহিদ লিখেছে, "কেমন আছেন?" জাহিদ, "আমি বেশ ভালো আছি।" এরপর আমি দেখতে পাচ্ছি ভূমিজা সরকার। ভূমিজা, তোমার নামটা আমি ঠিকঠাক উচ্চারণ করেছি কিনা অবশ্যই জানাবে। ঠিক আছে? এরপর আলমিরা। আলমিরা বলছে, "গাফফল ভাইয়া আপনি কেমন আছেন?" একদমই না কিন্তু আলমিরা। আমার প্রিয় ফল গাব। তাই বলে আমি গাব নই কিন্তু। বুঝতে হবে তোমাকে। আচ্ছা। এরপর সবুজ রয়। সবুজ রয় বলছে, "স্যার আপনি যেভাবে আগের ক্লাসগুলো করিয়েছেন বইয়ের থেকে অনেক, অনেক কিছু। আমার প্রণাম নেবেন।" সবুজ, অনেক, অনেক ধন্যবাদ। অনেক, অনেক কৃতজ্ঞতা ভাই। আচ্ছা। এরপর দেখতে পাচ্ছি তাওহিদকে, "স্যার কেমন আছেন?" তাওহিদ, "বেশ ভালো আছি।" আচ্ছা। এরপর আমি দেখতে পাচ্ছি রায়্যানকে। সালাম জানিয়েছো রায়্যান। এরপর দেখতে পাচ্ছি নওশিনকে। নওশিন, ওয়ালাইকুম আসসালাম। মানসুরাকে দেখতে পাচ্ছি। মানসুর, "আমি বেশ ভালো আছি।" এরপর দেখতে পাচ্ছি সুমাইয়াকে, সবুজকে আগেই পড়ে ফেলেছি। লামিয়া জাহান, ওয়ালাইকুম আসসালাম আপু। মাহরুরা, মাহরুরা আজাদ। মাহরুরা নামটা ঠিক উচ্চারণ করেছি কিনা বলবা। ওয়ালাইকুম আসসালাম। রাব্বিকে দেখতে পাচ্ছি। রাব্বি, বেশ ভালো আছি। এরপর আব্দুল্লাহ ফাহিমের কথা বলেছি। তাসফিয়া, তাসফিয়া, ওয়ালাইকুম আসসালাম। তালুকদার বলতেছে, "ভাই পড়াটা শুরু করে দেন।" একটা মিনিট টাইম দাও না। পরিচিত হই একটু। ঠিক আছে? আমাদের এই একটাই সমস্যা বুঝছো? আমাদের পরিচিত হওয়ার কোনো সুযোগ নেই। অনলাইন ক্লাস মানেই হচ্ছে ছোট্ট একটা ক্যামেরার মধ্য দিয়ে তোমাদের সাথে পরিচিত হওয়া। ঠিক আছে? তাই একটু সময় দাও। ২ মিনিট। আচ্ছা। এরপর দেখতে পাচ্ছি ইস্পা, ইস্পা ভালো আছি। মুশফিকাকে দেখতে পাচ্ছি। আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক খুব সুন্দর একটা নাম। আবু বক্কর সিদ্দিক। আবু বক্কর, সালাম নিও। সামিহা, ওয়ালাইকুম আসসালাম আপু। জাহিদকে দেখতে পেয়েছি। তারপর নিচে নামি। কেমন? লামিয়ার কথা পড়েছি। রায়্যান, আছি, আছি। গুড। এরপরে হচ্ছে আরেকজন হচ্ছে রায়হান। রায়হান, তুমি কি লিখছো আমি পড়তেই পারতেছি না। জ, স, জ, 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 সু, জ, স, জ, 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 হ, স, জ, সা, জ, সা, যা, পে, ক, জ, জ, প, পা। এটা তুমি লিখেছো। এটার অর্থ আমি জানি না। সরি। এরপর হচ্ছে তাওহিদ হাসান। ওয়ালাইকুম আসসালাম। মাহিয়া মেহজাবিন, আদাব জানিয়েছো। আদাব আপু। এরপর হচ্ছে ইনোসেন্ট তৌসিফ। সেই ইনোসেন্ট, হ্যালো জানিয়েছো। হ্যালো। প্রবাদ হচ্ছে আদাব জানিয়েছো। আদাব। মুজদালিফা মরিয়ম মিমহা, সালাম জানিয়েছো। ওয়ালাইকুম আসসালাম মুজদালিফা। এরপর হচ্ছে নুসরাত, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এইবার একদম নিচে নেমে যাচ্ছি। আরো অনেকেই আছে। চমৎকার। ১৯০ তে গিয়ে সংখ্যাটা ঠিক আছে। ওকে। এবার চলো একটু আমরা কথাগুলো থামিয়ে দেই। কেমন? আচ্ছা, কথাগুলো থেমে গেছে? না, থামে নাই। আচ্ছা, থামানোর ব্যবস্থা করা যাক। ওকে। এইবার তোমাদের কথাবার্তাগুলো আর করা যাচ্ছে না। কেমন? আ মোর্তেয়াজ কামাল মোহিত, ওয়ালাইকুম আসসালাম। মুত্তাকিনকে দেখতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। তাসিন, তাসিন রহমানকে দেখতে পাচ্ছি। সালাম। রাহাত,
ক্লাসে নতুন। রাহাত তোমাকে স্বাগতম। ওয়ালাইকুম আসসালাম। বুশরাকে দেখতে পাচ্ছি তার মন খারাপ। কেন মন খারাপ বুশরা? অবশ্যই মনটা ভালো করার চেষ্টা করো। নাফিসা বিনতে হাবিব, ওয়ালাইকুম আসসালাম। মাহবুবা সুলতানা, আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতে পাচ্ছি জুবায়েরকে, দেখতে পাচ্ছি মুত্তাকিন। অঙ্কন খুব সুন্দর নাম। এরপর হচ্ছে ভাইয়া আপনার ক্লাস একবার করলে বই পড়া লাগে না। সিদরাতুল মুনতাহা, অনেক নাফিসা বিনতে হাবিব, ধন্যবাদ আপু। এরপরে হচ্ছে রায় মুশফিকা রহমান রিফাত, Y7 Y786889YH, এটার অর্থ কি মুশফিকা? আমি ঠিক জানি না। জুনায়েদ বলতেছে তার নামটা নিতে হবে। দিব্য বলতেছে আমার না, দিব্য বলতেছে সালাম। এরপর একটা লাভ চিহ্ন দিচ্ছে, এরপর একটা ব্যাট দিয়ে দিচ্ছে। বুঝলাম না, ব্যাট দিয়ে তুমি কি বুঝাইলা? আচ্ছা, এইবার সৌমিতাকে দেখতে পাচ্ছি লাস্ট। ওকে, সৌমিতা রায় শুভ্রা। সে বলেছে আদাব ভাইয়া কেমন আছেন? সৌমিতা, আমি বেশ ভালো আছি। চলো আমরা আর কথা না বাড়ি, তোমাদের সবার সাথেই মোটামুটি একটু পরিচিত হয়ে নেওয়ার চেষ্টা। কিন্তু আমি জানি আমি এখানে সবার নাম অবশ্যই বলতে পারিনি, ঠিক আছে? সময়ের স্বল্পতা এবং আমাদের তথ্য প্রযুক্তির দুর্বলতা এবং একই সাথে আমাদের অতি দ্রুত চলতে চাওয়ার এই জীবনে চেষ্টা, তার কারণে সবার নামটুকু পড়া গেল না। তাই বলে কেউ যেন মন খারাপ করো না। এই পর্যায়ে আমরা আলোচনা করার চেষ্টা করব আমাদের আজকের পড়া নিয়ে। আমাদের আজকের আলোচনা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, দ্বাদশ অধ্যায় নম্বর ১২। আমরা কথা বলার চেষ্টা করব বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা নিয়ে। প্রথম ক্লাসেই একটাবার মনে করার চেষ্টা করো, অর্থ ব্যবস্থা আমরা পড়ে ফেলার চেষ্টা করেছি। প্রথম ক্লাসে আমরা জানার চেষ্টা করেছিলাম এটি কাণ্ড, ঠিক আছে? প্রথম ক্লাসে আমরা সবাই একটু মনে করার চেষ্টা করো। আমরা অর্থ ব্যবস্থা এটি নিয়ে কথাবার্তা বলেছি। কেমন? অর্থ ব্যবস্থা মানে হচ্ছে খুব সহজ ভাষায় যদি বলি আয়, ব্যয়। আয় আয়, ব্যয়। অর্থাৎ তুমি বুঝতেই পারছো বাংলাদেশ সরকার, বাংলাদেশ সরকার এই যে পরিচালিত হচ্ছে, বাংলাদেশ সরকারের হয়ে অনেক মানুষ পরিশ্রম করতেছে। যেমন আমাদের পুলিশ ভাইয়েরা দায়িত্ব পালন করছেন, আমাদের র্যাবের সদস্যরা দায়িত্ব পালন করছেন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। এমনকি আমি জানি তোমরা এখানে অনেকেই আছো যারা সরকারি স্কুলে পড়ো, সরকারি স্কুলে পড়ো। এই যে যারা সরকারি স্কুলে তোমরা পড়ছো, তোমাদের অনেকের টিচাররা যারা আছেন তাদের প্রত্যেকেরই বেতন, যারা সরকারি স্কুলে পড়ছো তোমরা অনেকে, তাদের প্রত্যেকের টিচারদের বেতন সরকার দিয়ে থাকে। এমনকি তোমাদের স্কুলের যে দপ্তরি আছেন, যিনি স্কুলে ছুটির ঘন্টাটুকু বাজান, ওনার বেতনটা, তোমার প্রধান শিক্ষিকার বেতনটা, এমনকি তোমার স্কুলটা যে মানুষটা ঝাড়ু দেয়, তোমার স্কুলের ফুল গাছগুলো যে মানুষটা ঠিক করে দেয়, স্কুলের মালিক, কিংবা তোমার স্কুলের যে দারোয়ান আঙ্কেলটুকু আছে, সবার বেতনটুকুই কিন্তু দেয় বাংলাদেশ সরকার। একই সাথে আমাদের এই সরকারি স্কুলের পাশাপাশি কিন্তু সরকারি আরো অনেকগুলো সেবা আছে। যেমন সরকারি হাসপাতাল আছে, আমরা প্রত্যেকেই চিনি অনেকগুলো সরকারি হাসপাতাল রয়েছে বাংলাদেশে। এর পাশাপাশি ধরো বাংলাদেশ রেলওয়ে, আমরা অনেকে রেলগাড়িতে চলাচল করি। এই যে প্রতিষ্ঠানগুলো আছে, এদের কর্মকর্তা কর্মচারীদেরকে পরিচালনা করে থাকে সরকার। আর এত কিছু পরিচালনা করার জন্য অবশ্যই সরকারকে অনেক টাকা ব্যয় করতে হয়। এর পাশাপাশি সরকার প্রতিনিয়ত অনেক কিছু নির্মাণ করে। সরকার কখনো বিভিন্ন স্কুল নির্মাণ করে, কখনো হসপিটাল নির্মাণ করে, কখনো রাস্তাঘাট নির্মাণ করে, কখনো বা বড় ব্রিজ, সেতু এগুলো নির্মাণ করে। আর এই সকল কিছু করার জন্য সরকারের প্রয়োজন অনেক অর্থ। আর এই অর্থটুকু কোথা থেকে আয় করে আমরা দেখার চেষ্টা করেছি। একটাবার মনে করার চেষ্টা করো। আমরা দেখেছি সরকার অনেক টাকা আয় করে কর রাজস্ব থেকে। সরকার অনেক টাকা আয় করে ভাইয়া কর রাজস্ব থেকে, এবং অনেক টাকা সরকার আয় করে থাকে কর বহির্ভূত, মানে কর বাদে, কর বাদে যেই রাজস্ব আছে সেখান থেকে। তাহলে একটাবার বোঝার চেষ্টা করো, সরকারের অনেক টাকা ইনকাম করতে হয়, সরকারের অনেক টাকা আয় করতে হয়। কোথা থেকে করে? উত্তরটা হচ্ছে কর রাজস্ব থেকে করে এবং কর বহির্ভূত রাজস্ব থেকে করে। এরপর সরকার অনেক টাকা ব্যয় করে। কোথায় ব্যয় করে আগেই জেনে ফেলেছে আমাদের প্রথম ক্লাসে। এই অধ্যায়ের উপরের প্রথম ক্লাসে এটাই আমরা আলাপ আলোচনা করেছি সবাই মিলে। এরপর আমরা কথা শুরু করেছিলাম ব্যাংক ব্যবস্থা এই ব্যাপারটা নিয়ে। ব্যাংকের মধ্যে আমরা দেখার চেষ্টা করেছি ব্যাংক জিনিসটা আসলে কি? ব্যাংক জিনিসটা আসলে কি? এটা কি আমার ছোট্টবেলার সে মাটির ব্যাংক যেখানে আমরা সবাই মিলে আব্বু-আম্মু যখন কয়েন দিত
নানা বাড়ি থেকে যখন ১-২ টা কয়েন পেতাম, কখনো বা কালে ভদ্রে যখন কেউ একজন ৳১-৳২ র নোট দিত, সে নোটটাকে পেঁচিয়ে, পেঁচিয়ে আমরা যে মাটির ব্যাংকে ঢোকাতাম, এরপর হঠাৎ করে আবার ঝালমুড়ি, ফুচকা, তোমাদের হয়তো এগুলো অবশ্য হয়নি। ঠিক আছে? কিংবা যখন হচ্ছে কোন কিছু একটা বিক্রেতা আসতো, তখন হচ্ছে অনেক কষ্টে আমরা ওই মাটির ব্যাংক থেকে ওই টাকাটুকু বের করার চেষ্টা করতাম। বের করা যেত না। কিন্তু তারপরও বের করার চেষ্টা করতাম। কালে ভদ্রে বের হয়ে যেত ১ আধটা কয়েন। ঠিক আছে? আমাদের সেই মাটির ব্যাংকের কথা বলছে? না অন্য কোন ব্যাংক? জানার চেষ্টা করেছি। গিয়ে জানলাম, এ কি কাণ্ড! এখানে আমার মাটির ব্যাংক কোথায় গেল? অনেক বড় ব্যাংকিং খাত নিয়ে কথা শুরু হলো। কেন্দ্রীয় ব্যাংকের কথা পড়েছি। এরপর আমি জানার চেষ্টা করেছি বাণিজ্যিক ব্যাংকের কথা। এরপর জানার চেষ্টা করেছি বিশেষ কিছু ব্যাংক আছে। বিশেষ কিছু ব্যাংক আছে। এদের সম্পর্কে আমরা বিস্তারিত কথাবার্তা বলেছি গত ক্লাসে। তাহলে প্রশ্ন হচ্ছে আজকের ক্লাসে কি বলব? চলো তাহলে খুঁজে বের করার চেষ্টা করি আজকের ক্লাসে কি বলবো আমরা। আর এই বলাবলিতে আমি আছি তোমাদের সাথে। আমার নাম মবিন মজুমদার। যারা তোমরা এখনো আমার সাথে পরিচিত হওনি, একটাবার আসো পরিচিত হই। আমার নাম হচ্ছে মবিন মজুমদার। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ কিছুদিন পড়েছি অর্থনীতি নিয়ে। এরপর বাংলাদেশের বিশ্ব পরিচয় পড়াতে চলে আসছি তোমাদের মধ্যে। আর আজকে এই কথাগুলোই আমরা পড়ার চেষ্টা করব। ঠিক আছে? একেবারেই সহজ। আমরা কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী দেখার চেষ্টা করব। গত ক্লাসে একটাবার মনে করে দেখো, আমরা কেন্দ্রীয় ব্যাংক এটা পড়ে ফেলেছি। এরপর আমি একটু মহাপণ্ডিত মানুষ তো, তাই গত ক্লাসে কিন্তু এই কার্যাবলীর অনেকটুকু আমি তোমাদেরকে পড়িয়ে ফেলেছি। কিন্তু অফিসিয়ালি আজকে আমরা পড়ার চেষ্টা করব কেন্দ্রীয় ব্যাংকের কাজ নিয়ে এবং গত ক্লাসে তোমরা বেশ কিছু মজার, মজার প্রশ্ন করেছিলে। কয়েকটার আমি উত্তর দিতে পারিনি। আমার এখনো মনে আছে ইশতিয়াক। সে খুব সুন্দর একটা প্রশ্ন করেছ। আমি জানি না ইশতিয়াক তুমি আজকের ক্লাসে এসেছো কিনা? তোমার প্রশ্নটার আমি উত্তর দেইনি কিন্তু গত ক্লাসে। সেটার উত্তর দেয়ার চেষ্টা করব। এরপর আমরা কথা বলার চেষ্টা করব দারিদ্র্য। এটা বিমোচন করার জন্য মানে দারিদ্র্যটাকে দূর করার জন্য এবং স্বকর্মসংস্থানে মানে হচ্ছে ভাইয়া নিজ, নিজ অর্থাৎ নিজেই নিজের কর্মসংস্থান সৃষ্টিতে বিভিন্ন ব্যাংকের ভূমিকা। এটুকুই হচ্ছে মূলত আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। চলো শুরু করা যাক। ১ম এই আমরা একটু কথা বলতে চাই কেন্দ্রীয় ব্যাংক নিয়ে। ১ম এই আমরা কথা বলতে চাই কেন্দ্রীয় ব্যাংক নিয়ে। গত ক্লাসে আমরা অনেকগুলো তথ্য পড়ে ফেলেছি কেন্দ্রীয় ব্যাংক নিয়ে। ফার্স্ট এই রিক্যাপ করে ফেলা যাক সেই তথ্যগুলা। যেমন আমরা গত ক্লাসেই পড়ে ফেলেছি যে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এটা তোমরা প্রত্যেকে জানো এবং তোমরা এটা অলরেডি জেনে গেছো যে বাংলাদেশ ব্যাংক যাত্রা শুরু করে ১৬ই ডিসেম্বর ১৯৭১ এ। তোমরা জেনে গেছো বাংলাদেশ ব্যাংকের ১০ টি শাখা আছে। বাংলাদেশ ব্যাংকের ১০ টি শাখা আছে। এরপর তুমি জেনে গেছো বাংলাদেশ ব্যাংকের যিনি প্রধান তিনি হচ্ছেন গভর্নর। তুমি জেনে গেছো গভর্নর হিসেবে এইবার বা বর্তমানে যিনি আছেন তার নাম হচ্ছে আহসান এইচ মনসুর। গভর্নর হিসেবে বর্তমানে যিনি আছেন তার নাম হচ্ছে ভাইয়া আহসান এইচ মনসুর। এই তথ্যগুলো গত ক্লাসে পেয়েছিলে। এই ক্লাসে এবার আমরা জানার চেষ্টা করব, সবই তো জানলাম। কিন্তু সে করেটা কি? কিন্তু সে করেটা কি? সে কি করে? প্রথমত নোট প্রচলন করে। প্রথমত নোট প্রচলন করে। কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম একটা কাজ হচ্ছে ভাইয়া, সে কেন্দ্রীয় ব্যাংক দেশের কাগজি মুদ্রা, কাগজি মুদ্রা। তাহলে মুদ্রা ২ রকম হতে পারে। একটা হচ্ছে কাগজি মুদ্রা, আর একটা হচ্ছে কয়েন। আরেকটা হচ্ছে কয়েন। তাহলে এই যে কাগজি মুদ্রা যেটা আছে সেটার প্রচলন করে। সেটার প্রচলন করে। কাগজি মুদ্রার প্রচলন করে এবং মুদ্রা ব্যবস্থা স্থিতিশীল রাখার প্রধান দায়িত্ব পালন করে হচ্ছে আমাদের এই কেন্দ্রীয় ব্যাংক। তোমার প্রশ্ন হচ্ছে মুদ্রা প্রচলনটা আমি বুঝছি। কিন্তু এ এ এ মুদ্রা ব্যবস্থা স্থিতিশীল রাখে এটা বুঝি নাই। চমৎকার! আসো আমরা একটু মুদ্রা ব্যবস্থা একটা বড়সড় শব্দ। পরীক্ষার খাতায় তোমরা হয়তো লিখে দিয়ে চলে আসবা মুদ্রা ব্যবস্থা স্থিতিশীল রাখা। এটার মানেটা কি আসলে একটু জানি। একটু বইয়ের বাইরে যাব, কেমন? চলো একটু বইয়ের বাইরে থেকে ঘুরে আসি। একটা কঠিন শব্দ লিখেছে ভাইয়া। শব্দটা হচ্ছে মুদ্রা ব্যবস্থা। মুদ্রা ব্যবস্থা। এই শব্দটার সাথে
আমি তোমাকে আরেকটা শব্দ জুড়ে দিতে চাই। সেটা হচ্ছে ভাইয়া মুদ্রা নীতি। সেটা হচ্ছে ভাইয়া মুদ্রা নীতি। তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে বাংলাদেশের মুদ্রানীতি প্রকাশ করে কে? মুদ্রা নীতি কে প্রকাশ করে? অর্থাৎ তুমি বুঝতেই পারছো নীতি। নীতি মানে হচ্ছে ভাই কিছু আইন। নীতি মানে হচ্ছে কিছু আইন। এই আইনগুলো বই আকারে, গ্রন্থ আকারে প্রকাশিত হয়। কে করে বইটা প্রকাশ? কে করে মুদ্রানীতির বইটা প্রকাশ? উত্তরটা খুব সহজ, বাংলাদেশ ব্যাংক করে। তাহলে মুদ্রানীতি কে প্রকাশ করে? উত্তর হচ্ছে বি, বি। বিতে বাংলাদেশ, বিতে ব্যাংক। তাহলে একটি দেশের তোমাকে যদি প্রশ্ন করে একটি দেশের মুদ্রানীতি কে প্রকাশ করে? উত্তর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক করে। আমাদের কেন্দ্রীয় ব্যাংকটার নাম যেহেতু বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক কি মুদ্রানীতি প্রকাশ করে। আচ্ছা, কিন্তু মুদ্রানীতি জিনিসটা আসলে কি? জিনিসটা হচ্ছে মূলত এটা একটা বই। এটা একটা বই। আচ্ছা, এটা কিসের বই ভাইয়া? এটা হচ্ছে কিছু আইন কানুন বা নিয়ম নীতির বই। নিয়ম নীতির বই। কিসের নিয়ম নীতি? ভাইয়া মুদ্রা সম্পর্কিত নিয়ম নীতি। মুদ্রা সম্পর্কিত নিয়ম নীতি। অল্প, অল্প বুঝতে পেরেছি। আচ্ছা ভাই, এটা কয়বার প্রকাশ করে বছরে? ভালো প্রশ্ন। এটা বছরে ২ বার প্রকাশ করে। এটা বছরে ২ বার প্রকাশ করে। বুঝতাম। বছরে ২ বার প্রকাশ করে, বাংলাদেশ ব্যাংক প্রকাশ করে মুদ্রানীতি। কিন্তু ভাই, মুদ্রানীতিতে থাকে আসলে কি? মুদ্রানীতিতে থাকে কিভাবে আমি মুদ্রা ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে পারবো সেই কথা। মুদ্রানীতিতে থাকে কিভাবে মুদ্রা ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে পারবো সেই কথা থাকে। আমাদেরকে একটু সেই কথাটা বলে ফেলেন তাহলে। একদম সুন্দর করে তোমাকে বলছি। দেখো, একটি দেশে ভাই যদি অনেক বেশি মুদ্রা থাকে, কথা বুঝিও, একটা দেশে অনেক বেশি মুদ্রা আছে, অনেক বেশি মুদ্রা আছে। তোমার প্রথম প্রশ্ন হচ্ছে ভাইয়া, এখানে যে আপনি বলতেছেন বেশি মুদ্রা, কি বলছেন? বেশি। এই বেশিটা কার সাথে তুলনা করছেন? কার সাপেক্ষে বেশি? কার সাপেক্ষে বেশি? ধরো, আমি তোমাকে বললাম যে দেখো তো ভাই, তোমাকে বললাম, তোমাকে ২ টা কলম দিলাম। ধরো তোমাকে বললাম এই যে তোমাকে ২ টা কলম দিচ্ছি। এরপরে বললাম যে এই কলমটাতে না আমার এটা ডান হাত, তোমাদের ক্যামেরাতে কিভাবে দেখাচ্ছে? তোমাদের ক্যামেরাতে মনে হয় বাম হাত দেখাচ্ছে। যেটাই দেখাক, উপরে যেটা আছে। এই হাতটাতে যে কলমটা আছে, আমি বললাম এই কলমটার কালি বেশি আছে। এই কলমটা দিয়ে আমি বেশি লিখতে পারবো। তুমি সাথে, সাথে আমার কি প্রশ্ন করবা? এইটাতে কালি বেশি আছে, কার সাথে তুলনা করছেন আপনি? আপনি সহজভাবে বলেন কার সাথে তুলনা করছেন? অবশ্যই তখন আমাকে বলতে হবে যে এইটার সাথে তুলনা করেছি। কার সাথে? এইটার সাথে। তাহলে এটার থেকে এইটাতে খালি বেশি আছে। ঠিক একইভাবে তোমাকে যখন আমি প্রশ্ন করব বা বলব যে বাংলাদেশে ধরো মুদ্রার পরিমাণ অনেক বেশি আছে। তুমি তখন বলব ভাইয়া কার সাপেক্ষে মুদ্রা বেশি আছে? কার সাথে তুলনা করে আপনি বলছেন মুদ্রাটা বেশি আছে? সুন্দর প্রশ্ন। উত্তরটা হচ্ছে ভাইয়া সম্পদের সাথে তুলনা করছি। কারণ আমি তোমাকে একটা ক্লাসে বলেছিলাম যে একটি দেশ ওই পরিমাণ মুদ্রা ছাপাইতে পারবে, ওই পরিমাণ মুদ্রা তৈরি করতে পারবে যে পরিমাণ তার সম্পদ আছে, যে পরিমাণ তার সম্পদ আছে। এখন ধরো ওই সম্পদের চেয়ে বেশি মুদ্রা বাজারে চলে আসছে, তাহলেই আমি বলতে শুরু করলাম যে আমার দেশের অর্থ বাজারে অনেক বেশি মুদ্রা রয়েছে, অনেক বেশি মুদ্রা রয়েছে। তাহলে এখন অনেক বেশি মুদ্রা থাকলে কি হয় তুমি জানো, অনেক বেশি মুদ্রা থাকলে মুদ্রাস্ফীতি হয়। অনেক বেশি মুদ্রা থাকলে মুদ্রাস্ফীতি হয়। ঠিক আছে? মুদ্রাস্ফীতি কিভাবে হয় আমি সে আলোচনায় যাব। তার আগে গত ক্লাসে একজন স্টুডেন্ট অসাধারণ প্রশ্ন করছে। ও প্রশ্ন করছে, সম্পদ যে বেশি আছে এইটা আপনারা কে বলছে? কে বলছে আপনার সম্পদ বেশি আছে না কম আছে, না সম্পদ কতটুকু আছে? সম্পদ কত আছে ওইটা কিভাবে বের করলেন? আপনি যে বলতেছেন অনেক বেশি মুদ্রা আছে, এই অনেক বেশি মুদ্রা সম্পদ কতটুকু আছে তা তো বুঝতে হবে। তারপরে না বুঝবেন মুদ্রা এটার চেয়ে বেশি আছে না কম আছে। তো সম্পদ কতটুকু আছে এটা আপনি বুঝছেন কি করে? খুবই সুন্দর প্রশ্ন। তার প্রশ্নের উত্তরটা আবার খুব বেশি সহজ। উত্তর হচ্ছে ভাইয়া তোমাদেরকে অলরেডি শাহিদিন ভাই পড়ায় ফেলছে এটা। সেটা হচ্ছে জিডিপি। সেটা হচ্ছে জিডিপি। জিডিপি কি জিনিস? জিডিপি হচ্ছে ভাই গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট মানে কি কথার? গ্রোস, গ্রোস মানে হইতেছে মোট। তারপর ডোমেস্টিক, ডোমেস্টিকের বাংলা হচ্ছে দেশজ, দেশজ। মোট
দেশজ, পি 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 পিটা হচ্ছে প্রোডাক্ট, মোট দেশজ প্রোডাক্ট। প্রোডাক্টের বাংলা কি? প্রোডাক্টের বাংলা হচ্ছে উৎপাদন। প্রোডাক্টের বাংলা হচ্ছে ভাইয়া উৎপাদন। মোট দেশজ উৎপাদন, মোট দেশজ উৎপাদন। আমি হিসাব করছি জিডিপিতে। আর জিডিপিতে কিভাবে হিসাব করছেন? ভালো কোশ্চেন। জিডিপিতে হিসাব করা হয়, তোমরা জিডিপি পড়ে আসছো, তোমাদের একটা অধ্যায়তে জিডিপি তোমরা পড়ে আসছো সবাই, সো তুমি জানো জিডিপি কি। একটু কঠিন লাগতে পারে, বাট জিডিপি কি তুমি জানো। জিডিপি হচ্ছে ভাইয়া এক অর্থ বছরে, একটি অর্থ বছরে, ঠিক আছে? অর্থ বছর বলতে আসলে বছরের একটা নির্দিষ্ট সময় বোঝায়। বছরের একটা নির্দিষ্ট সময় বোঝায়। যেমন বাংলাদেশে হচ্ছে জুন টু জুলাই, ঠিক আছে? জুন থেকে জুলাই। অর্থাৎ এই বছরের মনে করো 2025-এর জুন থেকে আমরা হিসাব শুরু করছি, 2026-এর জুলাই পর্যন্ত হিসাব করব, ঠিক আছে? এইভাবে। তাহলে জুন থেকে জুলাই হলে ১ মাস কি বেশি হচ্ছে না? না, হচ্ছে না। আসলে জুনের একদম লাস্ট থেকে ৩১শে জুন থেকে শুরু করে দিব। জুলাইয়ের একেবারে পরের বছরের জুলাই পুরোটা পর্যন্ত হিসাব করব। এক অর্থ বছরে, এক অর্থ বছরে একটি দেশের নির্দিষ্ট একটা সীমান্তের মধ্যে, এক অর্থ বছরে নির্দিষ্ট সীমান্তের মধ্যে, নির্দিষ্ট সীমান্ত মানে নির্দিষ্ট একটা বর্ডারের মধ্যে, নির্দিষ্ট একটা বর্ডারের মধ্যে যে পরিমাণ দ্রব্য ও সেবা, এখানে সেবাটাও ইনক্লুড করা হয়, উৎপাদিত হয়, তার যে বাজার মূল্য, তার যে বাজার মূল্য, ওটার সমষ্টি হচ্ছে জিডিপি। তুমি বলবা বুঝি নাই, বোঝো নাই। দেখো, গত বছর যা যা তৈরি করছি ওইগুলো এই বছর আর হিসাব করার দরকার নাই। ওইগুলোর হিসাব আমি জানি, ওইগুলোর হিসাব আমি জানি। তাহলে এই বছর মনে করো তুমি এই কলমটা বানাইছো, তোমারে কেউ জিজ্ঞেস করবো, এ মুনতাহা বলো তো এই কলমটার দাম কত? তুমি বললো ভাই এই কলমটার দাম 5 টাকা, তাহলে জিডিপি তে হলো 5 টাকা অ্যাড হয়েছে। এরপরে মাউস জিজ্ঞেস করলাম, সৌমিতা বলো তো এই মাউসটার দাম কত? তুমি বললা ভাই এই মাউসটার দাম হচ্ছে 10 টাকা, তাহলে 20 টাকা 10 টাকা, জিডিপি হয়েছে এখন 30 টাকা। এই যে এটা কি জিনিস? ওই হলো কিছু একটা, এইটার দাম কত? আমি জিজ্ঞেস করলাম সাকিবুল হাসানকে, সাকিবুল হাসান বলছে ভাই 20 টাকা, ধরে আগে ধরেছিলাম 30 টাকা, তাহলে এইটার দাম 20 টাকা, তাহলে কত হলো? 50 টাকা। তাহলে ভাই আমার দেশের এবছরে জিডিপি হচ্ছে 50 টাকা, ঠিক আছে? এই জিনিসগুলোর দাম আমরা আগে থেকে জানতাম, আমরা বলেছি এগুলোর দাম 50 টাকা। তাহলে এখন আমার বাংলাদেশ ব্যাংক, এখন আমার বাংলাদেশ ব্যাংক ছাপাইতে পারবে শুধুমাত্র 50 টাকা, শুধুমাত্র ছাপাতে পারবে 50 টাকা। ভাই গত বছরের সম্পদগুলো, আরে গত বছরের সম্পদের জন্য তো গত বছর টাকা টুকা ছাপায় রাখছে, শেষ, ওইটা নিয়ে কথা নাই, ওইটার জন্য টাকা অলরেডি আছে। এই বছর বাংলাদেশে উৎপাদিত হয়েছে মাত্র ৩টা জিনিস। অনেক বেশি জিনিস উৎপাদিত হয়, বোঝার দরকার নেই ওইটা। আমরা ধরে নিচ্ছি বাংলাদেশে এবছর ৩টা জিনিস উৎপাদিত হয়েছে। ৩টা জিনিসের গত বছরের সাথে বা গত বছর থেকে আমি জানি এই ৩টা জিনিসের মূল্য সর্বোচ্চ হইতে পারে 50 টাকা। তাহলে এই বছর বাংলাদেশ সরকার কত টাকা ছাপাতে পারবে? উত্তর হচ্ছে খুব সহজ, এই বছর বাংলাদেশ সরকার ছাপাতে পারবে অনলি 50 টাকা। অনলি 50টি টাকা বাংলাদেশ সরকার এবছর ছাপাইতে পারবে। কিন্তু বাংলাদেশ সরকার কি করছে? বাংলাদেশ সরকার 50 টাকা ছাপায় নাই। বাংলাদেশ সরকার বাংলাদেশ ব্যাংকে বলছে ১০০ টাকা ছাপাও। উৎপাদন করছি আমি 50 টাকার সম্পদ, জিডিপিতে আমি দেখছি 50 টাকার সম্পদ উৎপাদিত হয়েছে, কিন্তু আমি ছাপাইছি 100 টাকা। তাহলে এইবার তুমি সম্পদ বানাইছো 50 টাকার, কিন্তু তুমি জানো বাংলাদেশের এই ব্যাংকের অধীনে আমাদের গাজীপুরে একটা টাকশাল আছে, যার কাজ হচ্ছে ভাই টাকা ছাপানো। সে টাকা ছাপাইতে পারে, সে ১০০ টাকার টাকা ছাপাইছে, সে ১০০ টাকা ছাপাইছে। অথবা মনে করো সে আরো বেশি ছাপাইছে, সে ২০০ টাকা ছাপাইছে। সে কি করছে? ১০০ টাকার ২টা নোট সে ছাপাই ফেলছে, সে ২০০ টাকা ছাপাইছে। তাহলে এইবার কি তুমি বলতে পারতেছো না যে বাজারে বাজারে সম্পদের তুলনায় মুদ্রা বেশি? তুমি এটা বলতে পারবা না। তুমি দেখছো জিডিপিতে 50 টাকা সমমূল্যের তুমি জিনিস তৈরি করছো, কিন্তু তুমি টাকা চাপাইছো 200। তাহলে এইটা দেখে তুমি বলতেছো ভাই দেখেন, আপনি অনেক বেশি মুদ্রা বাজারে ছেড়ে দিয়েছেন, অনেক বেশি মুদ্রা বাজারে ছেড়ে দিয়েছেন। আপনার সম্পদ আছে 50 টাকার, কিন্তু জিনিস ছাড়ছেন আপনি, এই সম্পদ আছে 50 টাকা, কিন্তু টাকা ছাড়ছেন আপনি 200 বাজারে। আপনি ওইখানে নোটটা ছাপায় 200 টাকা আপনার অর্থনীতি ইনপুট করাই দিচ্ছেন। ইনপুট অর্থনীতি কিভাবে করায় তোমরা সবাই জানো। কোন একজন ব্যক্তির বেতন বাড়াই দিছি 200 টাকা, তার পকেটে 200 টাকা ঢুকাই দিছি, ওইখানে ছাপায় 200 টাকা ঢুকাই দিছি। এই ব্যক্তি আবার বাজারে গেছে, বাজার গিয়ে সে জিনিসপত্র কিনতে ট্রাই করছে,
দোকানদার বলছে, "ভাই ৳৫০ এটার দাম।" আরেকজন বলছে, "ঠিক আছে ৳৫০ হলে আমাকে দাও।" এই ব্যক্তির সাথে, সাথে বলছে, ৳৫০ না, আমি ৳২০০ দিব। আমাকে দে। কেন এই ব্যক্তি এটা বলতে পারছে? কারণ ওর আয় তো হঠাৎ করে বেড়ে গেছে। তখন ওই বিক্রেতা, যে বিক্রেতা আছে সে বলবে, "না, এইটার জন্য যেহেতু ৳২০০ দিচ্ছেই, তাহলে জিনিসটার দাম আর আমি ৳৫০ রাখবো না। আমি জিনিসটার দাম ৳২০০ করে দিব।" জিনিসপত্রের দাম বেড়েই যাবে। জিনিসপত্রের দাম এভাবে বেড়ে যাবে। তখন এইভাবে যদি মুদ্রা ছাপায় তাহলে কি হবে ভাইয়া? মুদ্রাস্ফীতি হবে। সব জিনিসের দাম বেড়ে যাবে। কারণ জিনিস তো একই আছে। জিনিসের পরিমাণ তুমি তৈরি করতে বলছো ৩ টা জিনিস। একটা কলম তৈরি করছো, একটা মাউস তৈরি করছো, আরেকটা হয়তো এইটা তৈরি করছো। ঠিক আছে? তাহলে জিনিস তৈরি করছো তুমি ৩ টা। কিন্তু টাকা ছাপায় ফেলছো বেশি। এখন মানুষ ওই টাকা দিয়ে করবে কি? টাকা দিয়ে কি করে? টাকা কি খাওয়া যায়? না। টাকা দিয়ে কোন না কোন জিনিস সে কেনার চেষ্টা করে। যখনই সে ওইটা কিনতে যাবে, তখনই সে দেখবে জিনিস তো নাই। জিনিস ওই ৩ টাই আছে মাত্র। জিনিস তো আরো বেশি নাই। তখন সে এটার জন্য বেশি টাকা দিতে চাইবে। তখন এই জিনিসপত্রের দাম যাবে হুড় করে বেড়ে। আর জিনিসপত্রের দাম এরকম বেড়ে যাওয়াকে কি বলে? মুদ্রাস্ফীতি বলে। এখন মুদ্রাস্ফীতি হলে মুদ্রাস্ফীতি হলে এইভাবে জিনিসপত্রের দাম বাড়ে। টাকার মান কমে। তুমি বলবা, টাকার মান কমে এটা আবার কি জিনিস? এটা তো নতুন শুনছি। ভাই দেখো, টাকার মান কমে। টাকার মান কমে। এই কথাটার অর্থ কি? একটু বোঝো। 9-10 এ থেকেই তুমি বুঝে ফেলতে পারবা টাকার মান কমে এটার অর্থ কি? খুব সহজ কথাবার্তা। টাকার মান কমে এই লাইনটার অর্থ হচ্ছে, ধরো, ধরো তুমি আগে তুমি আগে ৳৫০ দিয়েই ওই ৩ টা জিনিস কিনতে পারতা। পারতা না? তুমি বলো। কারণ এই কারণেই তো তুমি বলছো যে কলমটার দাম হচ্ছে ৳২০ আর মাউসটার দাম ৳১০ আর ওইটার দাম হচ্ছে ৳২০ ৳৫০। সুতরাং আগে ৳৫০ দিয়েই তুমি ৩ টা জিনিস কিনতা। ৳৫০ দিয়েই ৩ টা জিনিস কিনতা। আগে ৳৫০ কি ক্ষমতা ছিল? ৩ টা জিনিস কেনার ক্ষমতা ছিল। এখন ওই ৩ টা জিনিসের জন্য তুমি দাও ৳২০০। এখন ওই ৩ টা জিনিস কেনার জন্য তুমি দিচ্ছ ৳২০০। তাহলে এখন ৳২০০ দিয়ে কিনতেছো ৩ টা জিনিস। আগে যেটা ৳৫০ দিয়ে ৩ টা জিনিস কিনতা, এখন সেই ৩ টা জিনিসই কিনতেছো ৳২০০ দিয়ে। তাহলে ৳১ দিয়ে কয়টা জিনিস কিনতেছো? অবশ্যই আরো অনেক কম কিনতেছো। এবার তোমারে জিজ্ঞেস করলাম ৳৫০ দিয়ে তুমি কয়টা জিনিস কিনতেছো? অবশ্যই তুমি এখানে ভাগ করে দেখবা অনেক কম জিনিস কিনতেছো। আগে ৳৫০ দিয়ে ৩ টা জিনিস পাইতা, এখন ৳৫০ দিয়ে আরো কম জিনিস পাও। তাহলে টাকার যে ভ্যালু, আগে ৳৫০ র যে ভ্যালু ছিল, ৳৫০ দিয়ে যতগুলো জিনিস পাইতা, এখন অতগুলো পাচ্ছ না। তার মানে টাকার ভ্যালু কমে গেছে। টাকার ভ্যালু কমে গেছে। তাহলে এইভাবে যখন মুদ্রাস্ফীতি হয়, জিনিসপত্রের দাম বাড়ে, জিনিসপত্রের দাম বাড়ে, টাকার ভ্যালু কমে। মুদ্রাস্ফীতি হলে জিনিসপত্রের দাম বাড়ে, টাকার ভ্যালু কমে। একটা দেশের সরকার চায় না যে খুব বেশি মুদ্রাস্ফীতি হোক। একটা দেশের সরকার চায় না খুব বেশি মুদ্রাস্ফীতি হোক। তাহলে কিভাবে আমি মুদ্রাস্ফীতিটা নিয়ন্ত্রণ করব? এই ব্যাপারগুলো, এই আমাদের মুদ্রা ব্যবস্থার মধ্যে থাকে। তাহলে কত টাকা ছাপাবো? কত টাকা ছাপাবো? ১ম কথা। ঠিক আছে? তারপর ভুল করে ভাই বেশি টাকা ছাপায় ফেলছি, রাগ করিয়েন না। একটু বলে দেন। কিভাবে মুদ্রাস্ফীতি কমাবো? কিভাবে মুদ্রাস্ফীতি কমাবো? ঠিক আছে? এই সব প্রশ্নের উত্তর দেওয়ার যে ব্যবস্থা, এই সব প্রশ্নের উত্তর দেওয়ার যে ব্যবস্থা, এটির নাম মুদ্রা ব্যবস্থা। এটি কোথায় বলা থাকে? এটি মুদ্রানীতিতে বলা থাকে। এটি মুদ্রানীতিতে বলা থাকে যে কত টাকা ছাপাবো, কত টাকা এই মুদ্রাস্ফীতি কিভাবে কমাবো, কোন উপায় অবলম্বন করব? অনেকগুলো উপায় আছে। বড় হলে তোমরা পড়বা। কোন উপায় অবলম্বন করব? এটাকেই বলা হয় মুদ্রা ব্যবস্থা। এগুলো কোথায় বলা থাকে? এগুলো মুদ্রানীতিতে বলা থাকে। আর এই যে আমার মুদ্রা ব্যবস্থা, এগুলো কে সেট করে? কে সেট করে যে এই বছর আমি এত টাকা ছাপাবো? কে সেট করে যে এই বছর বাজার থেকে অনেক বেশি টাকা ছাপাই ফেলছি, কিছু টাকা তুলে ফেলবো। কিছু টাকা তুলে ফেলবো। সরকারের কিছু সিস্টেম আছে টাকা তুলে ফেলার। কে সেট করে যে কিছু টাকা তুলে ফেলবো? তাহলে এগুলো সবকিছু সেট করে হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক। আর এই কাজগুলোকেই বলা হয় মুদ্রা ব্যবস্থা নিয়ন্ত্রণ। মুদ্রা ব্যবস্থা নিয়ন্ত্রণ। একটু আমাকে বলো যে বাংলাদেশ সরকার নোট ছাপায়। এটা খুব সহজ কথা। তুমি পারো। বাংলাদেশ সরকার মুদ্রা ব্যবস্থা নিয়ন্ত্রণ করে। এই কথাটা তুমি বুঝছো কিনা একটু আমাকে বলবা। যদি না বুঝো, ভুলেও বলবা না যে বুঝি নাই। তুমি বলবা কি বুঝো নাই সেটা বলবা। ওকে? একটু বলো বুঝছো কিনা? ওকে? খুব সুন্দর একটা প্রশ্ন আমি পেয়ে গেছি। কার কাছ থেকে? মোহাম্মদ
কি যেন, হ্যাঁ, মোহাম্মদ রাশেদুর রহমান লাবিবের কাছ থেকে। লাবিব কি প্রশ্ন করছে দেখি আগে। অন্যরা বুঝতে পারছে মোটামুটি সুন্দর। লাবিব তোমার প্রশ্ন চলে গেছে উপরে। আচ্ছা, সবই বুঝলাম। আমাদের মা-বাবা যে চাকরি করে এগুলো তো সম্পদের আওতাভুক্ত না? আচ্ছা, সরকার যদি শুধু সম্পদের উপর ভিত্তি করে টাকা বানায় তাহলে আমাদের মা-বাবার বেতন কিভাবে আসে? ওয়াও! লাবিব, জোস! তোমার প্রশ্নটা জোস! তোমার প্রশ্নের উত্তর আমি দিব। দেখি আর কারো কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, ওকে, আচ্ছা, ওকে। এই যে তাহসিন রহমান, অনেক, অনেক ধন্যবাদ। আচ্ছা, ইশতিয়াক, সে দেখি আছে। ইশতিয়াক শিকদার, আমার প্রশ্নের উত্তর দেন গত ক্লাসের। অবশ্যই উত্তর দিব। ওকে, আচ্ছা। তারপর মাহরুর আজাদ, সে আরো কঠিন প্রশ্নে চলে যেতে চায়। সে বলতেছে বাজার থেকে টাকাটা কিভাবে তোলে? আচ্ছা, চমৎকার। জিনিসের দাম বাড়ায় কেন? ভূমিজা বলছে, সুন্দর প্রশ্ন। আচ্ছা, মুশফিকা বলছে সে অসাধারণভাবে বুঝছে। গুড। আচ্ছা, এর পরবর্তীতে কোন কেন কত টাকা ছাপাবো বুঝি নাই। ওকে ফাইন। ছাপায় তখন কি করে? সুন্দর। কেন্দ্রীয় ব্যাংকের ডাকাতি হলে কি হবে? সুন্দর। আচ্ছা, তখন কি করে? কি করে? সুন্দর প্রশ্ন। টাকা বাজারে ছাড়ে কিভাবে? আরেকটি সুন্দর প্রশ্ন। মুদ্রাস্ফীতি কি? আরো সুন্দর প্রশ্ন। টাকার মান বাড়ে কিভাবে? সুন্দর প্রশ্ন। টাকা বাড়ছে এটা বুঝে কিভাবে? আচ্ছা, বিদেশে টাকা ট্রান্সফার করে মুদ্রাস্ফীতি হবে কিনা? কি সুন্দর প্রশ্ন। জোস! জিনিসের দাম বাড়ে কেন? আচ্ছা, সব সম্পদে কি গণনা করা যায়? আচ্ছা, সাদিয়া সুপার ক্লিয়ার হইছে। ওকে, গুড সাদিয়া। আচ্ছা, এইবার আর আমরা কথা না বলি। অনেক প্রশ্ন চলে এসছে। তোমরা বুঝছো, এমন বুঝাই বুঝছো যে আমারে আরো অনেক প্রশ্ন দিয়ে আটকায় দিচ্ছ। গুড। আচ্ছা, ওকে। জান্নাতুল তাসফিয়া সে লাস্টে একটা লাইন লিখেছে, আগে তো ৳১ ভ্যালু অনেক ছিল। তার মানে কোন এক সময় সরকার মোট সম্পদ থেকে বেশি টাকা ছাপিয়েছিল। তাসফিয়া, তুমি যেটা বুঝছো সেটা শতভাগ সঠিক। তুমি পারফেক্ট বুঝছো। ওকে, তোমার কথাটা আসলেই ঠিকঠাক বুঝতে পেরেছো তুমি। এইবার চলো আমরা একটা, একটা প্রশ্নের উত্তর দেওয়া শুরু করি। ফার্স্ট প্রশ্ন হচ্ছে লাবিব করছে, লাবিব। লাবিব কি বলছে দেখছো? লাবিব বলার চেষ্টা করতেছে যে, "স্যার, আমার মা-বাবা তারা তো কাজ করতেছে ধরেন একটা সরকারি প্রতিষ্ঠানের মধ্যে। তারা সম্পদ-টম্পদ দিয়ে এত কিছু তৈরি করতেছে না। তো তাদেরকে টাকা-টুকা বাড়ায় দিলে সম্পদের কি সমস্যা?" ভালো প্রশ্ন করছে। তার মা-বাবাকে একটু টাকা-পয়সা যদি বাড়ায় দেয়, এটাই তো না? কি, কি যেন লিখেছে? দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। আরো কি, কি যেন লাবিব লিখেছে। লাবিব খুব সুন্দর করে লিখছে। লাবিবের প্রশ্নটা খুঁজে বের করতে হবে। একটা সেকেন্ড আমার সময় দাও তোমরা। এই যে পেয়ে গেছি। না পাইনি এখনো। লাবিব, তুমি কোথায় হারালে? এই যে পেয়েছি। আচ্ছা, লাবিব বলতেছে, সবই বুঝলাম। আমাদের মা-বাবা যে চাকরি করে এগুলো তো সম্পদের আওতাভুক্ত নয়। সরকার যদি এগুলো সম্পদের উপর ভিত্তি করে টাকা বানায় তাহলে মা-বাবার বেতন কিভাবে আসে? জোস একটা প্রশ্ন। লাবিব, তুমি একটা, একটা করে বুঝতে শুরু করো লাবিব। ১ম প্রশ্ন, তোমার মা-বাবা যেখানে কাজ করে সেগুলো সম্পদের আওতাভুক্ত না। কিন্তু সেগুলো অন্য একটা জিনিসের আওতাভুক্ত। সেটা কি? উত্তর হচ্ছে ভাইয়া সেটা সেবা। সেটাকে বলে সেবা। সেটাকে কি বলে? সেবা। এখন এই সেবা জিনিসটাও আমরা যখন হিসাব করি জিডিপির মধ্যে তখন ইনক্লুড করি। এই কারণেই জিডিপি যখন আমি বলছি তখন সেবাকে ইনক্লুড করছি। এই যে তোমাকে আমি পড়াচ্ছি, লাবিব বোঝার চেষ্টা করি। তোমাকে যে আমি পড়াচ্ছি, এখানে কি কোন দ্রব্য উৎপাদিত হচ্ছে লাবিব? এখানে কি কোন দ্রব্য উৎপাদিত হচ্ছে কিনা তুমি বোঝো লাবিব? উত্তর হচ্ছে না। কিন্তু ভাই, এখানে কি উৎপাদিত হচ্ছে? উত্তর হচ্ছে এখানে সেবা উৎপাদিত হচ্ছে। এবং এই যে সেবাটা উৎপাদিত হচ্ছে, এটার সাথে অর্থের একটা লেনদেন আছে। কিরকম? আমি কি তোমারে ফ্রিতে পড়াইতেছি লাবিব? চিন্তা করো। তোমারে আমি ফ্রি পড়াচ্ছি? না, আমি তোমারে ফ্রি পড়াচ্ছি না। রিয়ালিটি বোঝো লাবিব। আমি তোমারে ফ্রিতে পড়াচ্ছি না। গুড। তাহলে এখানে সম্পদ তৈরি না হলেও এখানে যে সেবাটা আছে এটার একটা আর্থিক ভ্যালু আছে। এটার একটা আর্থিক ভ্যালু আছে। বাদ দাও আমাকে। রিক্সা চালক। একজন রিক্সা চালক তোমাকে এক স্থান থেকে আরেক স্থানে পৌঁছে দিয়েছে। লাবিব, চিন্তা করো। ওই রিক্সা চালকটা কোন কি সম্পদ তৈরি করছে? সে কি নতুন একটা রিক্সা বানায় ফেলছে? না। কিন্তু ওই রিক্সা চালকটা যে কাজটা করছে ওটারে কি বলে লাবিব? সেবা। সেবা। বাদ দাও রিক্সা চালক। তুমি ভাবা শুরু করে একজন ডাক্তার তোমাকে সেবা দিচ্ছে। ওই ডাক্তার তোমাকে সেবা দেওয়ার বিনিময়ে টাকা নেয় নাই? নিছে। তাহলে ওই সেবাটার একটা আর্থিক মূল্য আছে। এর পরবর্তীতে তোমার মা তোমারে যে
সার্ভিসটা নেয়। তোমার মা তোমারে রান্না-বান্না করে দেয়। তোমার মা তোমাকে মাঝে মধ্যে খাওয়ায় দেয়। তোমার মা তোমাকে মাঝে মধ্যে তোমার কাপড়-চোপড়টা টলে ঠিকঠাক করে দেয়। এ গু পরিষ্কার করে দেয়। সেবা দিচ্ছে। তোমার মা কি কোন টাকা নিচ্ছে? উত্তর হচ্ছে না। তাহলে তোমার মায়ের এটা অর্থনীতির ভাষায় কাজ না। সরি। অর্থনীতির ভাষায় কাজ না। অর্থনীতিতে আমরা কিভাবে জিডিপি হিসাব করি দেখো, বোঝো। একটা অর্থ বছরে আমাদের দেশে সেটা জুন থেকে জুলাই নির্দিষ্ট একটা গণ্ডির ভিতরে যে পরিমাণ দ্রব্য উৎপাদিত হয়, যেই পরিমাণ দ্রব্য উৎপাদিত হয় এবং যে পরিমাণ সেবা সম্পাদিত হয় মানে এসব কাজকর্ম যা সম্পাদিত হবে এই সবগুলোকে আমরা এক করব। সবগুলোকে আমরা এক করব। এক করে এইটার একটা বাজার মূল্য বের করব। এটার একটা বাজার মূল্য বের করব। ওই বাজার মূল্য হিসাব করে আমরা জিডিপি বের করি। ওই বাজার মূল্য হিসাব করে আমরা জিডিপি বের করি। একজন আমারে প্রশ্ন করছে, "এটাও সম্ভব? এত মানুষের সেবা, এত মানুষের এই জিনিসপত্র যা বানাচ্ছে, দ্রব্য যেগুলো তৈরি করতেছে, পাশাপাশি যে সেবা যা ক্রিয়েট হচ্ছে, আমি তোমাকে পড়াচ্ছি, একটা ক্লাস তৈরি হচ্ছে। একজন ডাক্তার একজন রোগীকে সার্ভিস দিচ্ছে, একটা সেবা তৈরি হচ্ছে। একজন রিক্সা চালক একজনকে সার্ভিস দিচ্ছে, একটা সেবা তৈরি হচ্ছে। এগুলো সব হিসাব করা পসিবল?" উত্তর হচ্ছে এক্সাক্টলি। এইটার জন্যই একটা শাস্ত্র তৈরি হচ্ছে। শাস্ত্রের নাম পরিসংখ্যান। পরিসংখ্যান এগুলো হিসাব-টিসাব করে দেয় এবং এটা হিসাব করার জন্য একটা প্রতিষ্ঠানই আছে ভাইয়া, নাম হচ্ছে বিবিএস। নাম হচ্ছে বিবিএস। তুমি বলবা এটা আবার কি? এই বিবিএস বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কাজই হচ্ছে এক অর্থ বছরে পুরো সীমান্তের মধ্যে যে পরিমাণ দ্রব্য, যে পরিমাণ সেবা উৎপাদিত হয়েছে তার বাজার মূল্য বের করা। তার বাজার মূল্য বের করা। ঠিক আছে? তার বাজার মূল্য বের করে সে বের করে ফেলে জিডিপি। সে বের করে ফেলে জিডিপি। আমার দেশের জিডিপি যত, আমার দেশে টাকা-পয়সা থাকতে পারবে তত। কিন্তু আমি বেশি টাকা ছাপায় ফেলছি, মুদ্রাস্ফীতি হবে। এইবার একজন প্রশ্ন করতেছিল, "আলমিরা, মুদ্রাস্ফীতি কি বুঝতেছো না?" আপু বোঝো, মুদ্রা, মুদ্রা মানে হইতেছে টাকা-পয়সা। তোমার পকেটে ৳১০ নোটটা আছে, এটার নাম মুদ্রা। ৳২০ নোটটা আছে, এটার নাম মুদ্রা। স্ফীতি, স্ফীতি মানে বৃদ্ধি। স্ফীতি মানে বৃদ্ধি। তার মানে সরকার কোন না কোন পদ্ধতিতে টাকা বেশি তৈরি করে ফেলেছে। তার মানে টাকার পরিমাণ, মুদ্রার পরিমাণ বেড়ে গেছে। এটাকে বলে মুদ্রাস্ফীতি। তোমার এই দ্রব্য, সেবা এগুলা উৎপাদিত হইছে জিডিপি। জিডিপি সাপোজ তুমি পাইছো ৳১০০ কোটি। তুমি তাহলে টাকা কত ছাপাইতে পারবা? লাবিব, তুমি টাকা ছাপাইতে পারবা ৳১০০ কোটি। কিন্তু তুমি টাকা ছাপায় ফেলছো মনে করো ৳২০০ কোটি। তার মানে তুমি বেশি মুদ্রা ছাপায় ফেলছো। সাথে কি হবে ভাইয়া? সাথে হবে মুদ্রাস্ফীতি। বেশি মুদ্রা চলে আসছে। বেশি মুদ্রা চলে আসলে সমস্যা কি? বেশি মুদ্রা চলে আসলে সমস্যা হচ্ছে ভাইয়া, তোমার এখন তুমি টাকা ছাপাইতে পারতা ধরো, বুঝিও, এগুলো মুছে দিচ্ছি। তুমি টাকা ছাপাইতে পারতা ৳১০০ কোটি। কিন্তু কিন্তু তুমি টাকা ছাপায় ফেলছো ৳২০০ কোটির। টাকা ছাপায় ফেলছো ৳২০০ কোটির। এখন ৳২০০ কোটি তুমি কি করছো? মানুষে বিতরণ করে দিছো। সবার মধ্যে বিতরণ করে দিছো। কিভাবে টাকা মানুষের পকেটে গেছে? তুমি স্বাভাবিকভাবে, আমি যে তোমাকে পড়াচ্ছি, তুমি আমারে বলছো, "এই স্যার, আপনার আগামী ক্লাস থেকে ৳২০০ বাড়ায় দিব।" কেন? কেন তুমি এটা বলবা? কারণ হচ্ছে ভাই, মানুষের পকেটে টাকা এখন ঢুকে গেছে কোন না কোনভাবে। যেমন সরকার ১ম এ তোমার বাপের বেতন বাড়াইছে। সরকার তারপরে আলমিরার মায়ের বেতন বাড়াইছে। সরকার হচ্ছে অন্য কারো একজনের বেতন বাড়ায় দিছে। এইভাবে সবার বেতন বাড়ায় দিচ্ছে সরকার। মানুষের হাতে টাকা চলে গেছে। সরকারের কাছ থেকে মানুষের হাতে টাকা চলে গেছে। বেতন-টেতন বাড়ায় দিয়ে মানুষের কাছে টাকা চলে গেছে। অথবা গত ক্লাসে পড়ছিলে তুমি ব্যাংকের কথা। মনে করে দেখো, লাবিব, গত ক্লাসে পড়ছো ব্যাংকের কথা। ব্যাংকে তুমি টাকা জমা রাখছো। আগে ব্যাংকে তুমি ৳১০০ জমা রাখলে ব্যাংক তোমারে বলত ৳৫ সুদ দিব। এখন ব্যাংক তোমারে বলতেছে ৳১০ করে সুদ দিব। তুমি সুদ ৳৫ বেশি পাইতেছো। মোট কথা দিন শেষে তোমার হাতে টাকা আসছে এখন বেশি। শেষ। তারপর তুমি আমার কাছে আসছো। আমার কাছে এসে বলতেছে, "মবিন ভাই, আগামীকালকে থেকে আপনি আমার বাসায় এসে পড়াবেন।" আমি বলতেছি, "ভাই পারব না।" "কেন পারবেন না?" "কারণ আমি আরেকজনে পড়াই।" বাস্তব উদাহরণ। তুমি বললেন, "মবিন ভাই ও আপনারে কত দেয়?" "৮,০০০।" "আমি আপনারে ১০,০০০ দিব।" "কেন তুমি আমারে ১০,০০০ দিবা ভাইয়া?" "কারণ তোমার পকেটে টাকা আছে।" "কারণ তোমার পকেটে টাকা আছে।" রাইট? সো তুমি এখন আমারে বলবা ১০,০০০ দিব। এরপর তুমি বাজারে গেছো। বাজারে গেছো। সম্পদ তো আগের মতই আছে। সেবা তো আগের মতই আছে। রিক্সা চালক বেড়ে যায় নাই, শিক্ষক বেড়ে যায় নাই, ডাক্তার বেড়ে যায় নাই, নার্স বেড়ে যায় নাই। সম্পদ আগের পরিতই আছে। আগেও বাজারে মনে করো আলু ছিল ৫ টা, এখনো বাজারে আলু আছে ৫ টাই। তুমি এখন আলু কি করবা? একটা আলু কিনতে গেছো, সাথে আরেকজনও একটা আলু টান দিছে। কারণ আলু তো বেড়ে যায় নাই। আলু তো নির্দিষ্ট পরিমাণে আছে। তুমি সাথে বলছো, "এই আলুটা আমারে দে।" আরেকজন বলতেছে, "এই না, আমি ধরছি না আলু, আলু আমারে দে।" আলু বিক্রেতা বলতেছে, "থামেন।
একটি আলুর দাম ৫ টাকা, আপনারা কে নিবেন? সাথে, সাথে ও বলতেছে আমি নিবো। তুমি সাথে, সাথে বলবা না, সরকার এখন টাকা বেশি চাপাইছে। আমার মাকে সরকার বেশি বেতন দিছে। তো আমার পকেটে টাকা বেশি আছে। এই আমি ৳১০ দিব। তুই আমারে দে। ওর সাথে, সাথে বলতেছে আমি ৳২০ দিব। জিনিসের দাম কি হচ্ছে ভাইয়া? বাড়তেছে। জিনিসের দাম বাড়তেছে। তাহলে মুদ্রাস্ফীতি হলে কি হয়? জিনিসের দাম বাড়তে থাকে। জিনিসের দাম বাড়লে কি হবে? টাকার মান কমবে। আগে ৳৫ দিয়েই তুমি একটা আলু পাইতা। এখন একটা আলুর জন্য তোমরা ২ জনে মিলে বলতেছো ৳১০ দিব, ৳১০ দিব। এখন ৳১০ দিয়ে একটা আলু পাও। তাহলে ৳৫ আর ক্ষমতা থাকলো না একটা আলু কেনার। আগে ৳১ দিয়ে একজন একটা উদাহরণ দিছিল। ৳১ দিয়ে অনেক কিছু পাইতা। এখন আর ৳১ দিয়ে অনেক কিছু পাও না। কেন? টাকা বেশি চাপাইছে। দ্যাটস ইট। এইবার লাস্ট একজন বলতেছে, "ফাইন, সমস্যা তো করে ফেলছি অনেক বেশি টাকা চাপায়। এবার একটা কাজ করেন, টাকাগুলো তুলে ফেলেন।" কিভাবে তুলবেন? একটু তোলেন না। টাকা তুলে ফেলতে হবে। বাংলাদেশ ব্যাংক সেই কাজটাও করতে পারে। বাংলাদেশ ব্যাংক সেই কাজটাও করতে পারে। সরকার তখন যেটা করবে ভাইয়া, কিছু বন্ড ছেড়ে দিবে। সরকার তখন কিছু বন্ড ছাড়বে, বন্ড। সরকার তখন কিছু লটারি ছাড়বে, লটারি। সরকার তখন কিছু সঞ্চয়পত্র ছাড়বে, সঞ্চয়পত্র, সঞ্চয়পত্র ছাড়বে। বুঝতে পারতেছো? এর পরবর্তীতে সরকার এরকম আরো অনেকগুলো সেবা চালু করবে। এখন তুমি বলবা, লটারি কি জিনিস? বন্ড কি জিনিস? সঞ্চয়পত্র কি জিনিস? বোঝাচ্ছি। সঞ্চয়পত্র হচ্ছে, মনে করো বাংলাদেশ ব্যাংক তোমার কাছে এসে বলবে, আপনার কাছে তো এখন অনেক টাকা, তাই না? আপনি তাহলে এক কাজ করুন। আপনি এই টাকাটা যেকোনো একটি ব্যাংকে জমা রাখুন। একটি ব্যাংকে জমা রাখুন। তুমি বলবা, রাখবো? কত রাখবো বলেন? তোমারে বলল যে তুমি ৳১০,০০০ জমা রাখো। তুমি তাহলে ৳১০,০০০ বন্ড কিনছো। সরকার তোমারে বলল, ৳১০,০০০ বন্ড কিনছেন তো? আপনার আমি ১ বছর পরে, ১ বছর পরে ৳১০,১০০ দিব। তাহলে ১ বছরের জন্য বাজার থেকে ৳১০,০০০ নাই করে দিছি। বোঝো? ১ বছরের জন্য বাজার থেকে ৳১০,০০০ নাই করে দিছি। শেষ। এবার তুমি বলবা যে ১ বছরের জন্য না বাজার থেকে ৳১০,০০০ নাই করছেন। হয় লটারি আকারে নাই করছেন, না হলে বন্ড আকারে নাই করছেন, না হলে সঞ্চয়পত্র আকারে নাই করছেন। ১ বছরের জন্য বাজার থেকে ৳১০,০০০ নাই করে দিছেন। ভালো কথা। বাজারে আগে মানুষের পকেটে ৳১০,০০০ এক্সট্রা ছিল। এখন আপনি ৳১০,০০০ নিয়ে গেছেন। নিয়ে গিয়ে মানুষের হাতে একটা কাগজ ধরাই দিচ্ছেন। কাগজ ধরাইতে বলতেছেন এটার নাম বন্ড। ১ বছর পরে ফেরত আসেন। আপনার আমি ৳১০,১০০ দিয়ে দিব। আপনার লাভ হবে ৳১০০। বাড়িতে ফেলে রেখে টাকাটা লাভ কি? প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে আগামী বছরও, আগামী বছরও কিছু দ্রব্য উৎপাদিত হবে লাবিব। আগামী বছর কিছু সেবা উৎপাদিত হবে, হবে না? আগামী বছরও তো কিছু দ্রব্য উৎপাদিত হবে। ধরো আগামী বছর, আগামী বছর ৳১১,০০০ সম্পদ উৎপাদন হইছে। নতুন, নতুন। তাহলে নতুন করে তোমার এখন ৳১১,০০০ ছাপাইতে হবে। তুমি বলবা, "না, না, আমি এই ভুলটি করব না। আমি এই বছর ৳১,০০০ ছাপাবো।" কত টাকা ছাপাবো লাবিব? ৳১,০০০ ছাপাবো। বাকি ১০,০০০ কোত্থেকে আসবে? এই যে, বাকি ৳১০,০০০ ও ভাঙাবে। আমার ব্যাংকে পড়েছিল না বাকি ৳১০,০০০? বাকি ৳১০,০০০ ওর হাতে তুলে দিয়ে দিব। শেষ। সমাধান সলভ। বুঝতে পারতেছো? এইভাবে বন্ড ছাড়ার মধ্য দিয়ে, লটারি ছাড়ার মধ্য দিয়ে, সঞ্চয়পত্র ছাড়ার মধ্য দিয়ে বাংলাদেশ ব্যাংক টাকা তুলে ফেলতে পারে। বাংলাদেশ ব্যাংক টাকা তুলে ফেলতে পারে। ঠিক আছে? এভাবেই বাংলাদেশ ব্যাংক টাকা তোলে। একই সাথে বাংলাদেশ ব্যাংক যখন দেখে টাকার পরিমাণ এরকম বেড়ে গেছে, তখন বাংলাদেশ ব্যাংক দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নেয় যে আগামী ২-৩ বছর আমরা নতুন টাকা ছাপাবো না। নতুন টাকা ছাপাবো না। কিন্তু মানুষ তো দ্রব্য, সেবা উৎপাদন করেই যাচ্ছে। তাহলে ধীরে, ধীরে আবার সমতায় চলে আসবে। আর এভাবেই সমতায় আসে। তাহলে আমরা মোটামুটি ক্লিয়ার যে ভাই মুদ্রাস্ফীতি ব্যাপারটা কি? মুদ্রা ব্যবস্থা ব্যাপারটা কি? মুদ্রা ব্যবস্থা বলতে কি পরিমাণ মুদ্রা ছাপানো হবে, কিভাবে মুদ্রাস্ফীতি কমানো হবে বা মুদ্রাস্ফীতি কিভাবে নিয়ন্ত্রণে রাখা হবে, এগুলোর পদ্ধতিকে বলা হয় মুদ্রা ব্যবস্থা। এটি নিয়ন্ত্রণ করে থাকে বাংলাদেশ ব্যাংক। মুদ্রা ব্যবস্থা প্রকাশের যে নীতি, তার নামই হচ্ছে মুদ্রানীতি। তার নামই হচ্ছে মুদ্রানীতি। বছরে ২ বার, বছরে ২ বার, বছরে ২ বার মুদ্রানীতি প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক। ঠিক আছে? আমাদের কি পরিমাণ সম্পদ, কি পরিমাণ দ্রব্য, কি পরিমাণ সেবা সবকিছু আমরা জানতে পারি জিডিপি থেকে, জিএনপি থেকে। ঠিক আছে? এগুলো হিসেব করে হচ্ছে পরিসংখ্যান ব্যুরো। পরিসংখ্যান ব্যুরো হিসাব-টিসাব করে তুলে দেয় বাংলাদেশ ব্যাংকের হাতে। বাংলাদেশ ব্যাংক এগুলো দেখে ঠিক করে ফেলে দেশের মুদ্রানীতি, দেশের মুদ্রা ব্যবস্থা কিভাবে নিয়ন্ত্রণ করবে সেই নীতি, সেই নীতি। এইবার আসল প্রশ্নটা করছে ইশতিয়াক। ইশতিয়াক বলছে, "সবই আমি বুঝছি। কিন্তু যদি এমন হয় আপনি কিছু টাকা বেশি ছাপাইছিলেন না?" আমি বললাম, "হ্যাঁ ভাইয়া ছাপাইছিলাম তো। কিছু সমস্যা?" ইশতিয়াক বলছে, "অবশ্যই সমস্যা। ধরেন
আপনি ১০০ টাকা অতিরিক্ত ছাপাইছেন। এটা কখন আপনার দেশে জিনিসপত্রের দাম বাড়ায় দিতে শুরু করছে? যখন আপনি যখন আপনি আপনার দেশেরই আলু কিনতে গেছেন। তাই না? আপনিও আলু কিনতে গেছেন, আপনার বন্ধু কাশেম সেও গেছে আলু কিনতে। তখনই তো আলুর দাম হুড় করে বেড়ে গেছে, তাই না? আমি বললাম যে, "হ্যাঁ।" ইশতিয়াক আমারে বুদ্ধি দিছে। "আপনি দেশের বাজারে কেন কিনতে গেছেন? আপনি ৳১০০ নিয়ে বিদেশ চলে যান। ৳১০০ নিয়ে আপনি আমেরিকা চলে যান। আপনি আমেরিকা থেকে জিনিস কিনে আনেন। তাহলেই তো আর দেশের মুদ্রাস্ফীতিতে সমস্যা হলো না। তাহলেই তো আর জিনিসের দাম বাড়ল না। আপনি ৳১০০ ছাপান, আমার কথা বোঝেন। আপনি ৳১০০ ছাপান, আরো ৳১০০ ছাপান, আরো ৳১০০ ছাপান। এরপর ওই ৳১০০ দিয়েই যখন আপনি আপনার দেশেরই জিনিসপত্র কেনার চেষ্টা করেন, তখনই তো জিনিসটার দাম বেড়ে যায়, তাই না? আমি বললাম যে, "হ্যাঁ।" তখন আমার ইশতিয়াক বলতেছে, "আপনি আপনার দেশে জিনিস কেনার ট্রাই করিয়েন না। আপনি আমেরিকার জিনিসপত্র কিনে আনেন। তাহলেই তো মুদ্রাস্ফীতি হয় না।" হোয়াট এ বুদ্ধি ইশতিয়াকের! কিন্তু সমস্যাটা হচ্ছে ভাই, আমি আসলে আমেরিকার জিনিস কিনতে পারব না। পারব না। কারণ কথা হচ্ছে, আমেরিকানরা তো টাকা চিনে না। আমেরিকানরা চিনে ডলার। আমেরিকানরা কি চিনে? ডলার। ইসলাম বলবে, "ঠিক আছে, আপনি ১ম এ ৳১০০ দিয়ে ডলার কিনে ফেলেন, ডলার কিনে ফেলে টাকা, 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 ডলার, ডলার, ডলার দিয়ে জিনিস কিনে ফেলেন।" প্রবলেমটা কোথায়? প্রবলেমটা করে হচ্ছে ভাইয়া স্বর্ণ। প্রবলেমটা করে হচ্ছে ভাইয়া স্বর্ণ। প্রবলেমটা করে হচ্ছে স্বর্ণ। তো বলব, "ভাই বুঝি নাই, হঠাৎ করে আপনি গোল্ড এ চলে গেলেন কেন?" ৳১০০ র বিনিময়ে আমি ঠিক কত ডলার পাবো? এটা কে সেট করে বলো তো? ৳১০০ র বিনিময়ে কত ডলার পাবো? এটা কে সেট করে? উত্তর হচ্ছে এটা বাংলাদেশ ব্যাংক সেট করে। এটা বাংলাদেশ ব্যাংক সেট করে। গুড। কিভাবে করে? কিভাবে করে? দ্যাটস মাই কোয়েশ্চেন। ফাইন। তখনই দেখবা তুমি স্বর্ণের একটা ব্যাপার খেলা করতেছে। তুমি মনে করো বললা আমেরিকাকে যে, "প্রিয় আমেরিকা, আগে, কথা বুঝিও, আগে গতকালকে ৳১০০ দিয়ে তুমি আমাকে $১ দিতা। তোমারে যদি $১০০ দেই, আমেরিকারে বলছো যে তোমার হাতে $১০০ ৳১০০ দিলে, দুঃখিত, ৳১০০ দিলে তুমি আমাকে $১ দিতে। সো আজকে আমি আমার নিজের বাসায় বসে আমি হচ্ছি ওই টাকশাল মানে যেখানে টাকা ছাপায় ওটার দায়িত্ব পাইছি। আমি নিজে বসে কয়েকটা টাকা ছাপাইছি। এখন এই টাকাটা নাও, আমাকে $১ দাও।" সাথে সে বলবে, "আ সরি তোমাকে দিতে পারছি না। তুমি আমাকে আগে বলো এই ৳১০০ দিয়ে তুমি কি পরিমাণ স্বর্ণ কিনতে পারবা?" তো আমি বললাম, "কেন? গতকালকে যেটুকু কিনতে পারতাম ততটুকু?" তখন সে বলবে, "যাও, তোমার দেশ থেকে তুমি কিছু স্বর্ণ কিনে আনো।" তুমি বুঝতেছো ইশতিয়াক? আমি আলু কিনতে যাওয়ার পর তুমি আমার সাথে রাগারাগি করছো। তুমি বলছো, "না, আলু কিনা যাবে না। আপনি দেশে আলু কিনবেন এটা মানব না। আপনি স্বর্ণ কিনেন।" দ্যাটস ইট। এইবার ৳১০০ দিয়ে আমি স্বর্ণ কিনতে গেছি। স্বর্ণ কিনতে যাওয়ার পর আমি দেখলাম দোকানদার বলতেছে, "আপনার কাছে তো স্বর্ণ ৳১০০ আগে, আগে মনে করো ৳১০০ ১ গ্রাম স্বর্ণ দিত। যেটা অসম্ভব ইশতিয়াক। ঠিক আছে? বাট ধরে নাও ৳১০০ আগে ১ গ্রাম স্বর্ণ দিত। এখন আমি আমার দেশের বাজারে এখনো আমি দেশের বাইরে যেতে পারি নাই কিন্তু ইশতিয়াক দেশের ভিতরে ১ গ্রাম স্বর্ণ কেনার চেষ্টা করতেছি। পসিবল না। দোকানদার বলতেছে, "গতকালকে ১ গ্রাম দিতাম। কিন্তু আজকে আপনার কাছে যেরকম ৳১০০ আছে, বাংলাদেশে দেখলাম হঠাৎ করে সব মানুষের কাছে ৳১০০ চলে আসছে। নোট তুমি যখন ছাপাইছো, এটা সবার কাছেই চলছে। মানে প্রত্যেকটা মানুষের কাছে। যদি এককভাবে কোন মানুষের কাছে যায় তাহলে এটা সম্ভব। কিন্তু সব মানুষের কাছে এখন নোট আছে। সব মানুষ বড়লোক। মুদ্রাস্ফীতি হওয়ার কারণে সব মানুষ এখন বড়লোক। সব মানুষ আসছে আমার কাছে ভাই স্বর্ণের দোকানদার বলতেছে, এই টাকা নিয়ে। সো আমি আর ৳১০০ তে এখন ১ গ্রাম দেই না। তুমি জিজ্ঞেস করলে ৳১০০ তে তাহলে কয় গ্রাম দিবেন? সে বলল ৳১০০ তে এখন আপনাকে ০.৫ গ্রাম মানে ০.৫ গ্রাম দিব। ০.৫ গ্রাম দিব। তাহলে এইবার ৳১০০ র মূল্য তাহলে কমছে ইশতিয়াক? কমছে। ৳১০০ দিয়ে তাহলে তুমি কত গ্রাম পাও? ০.৫ গ্রাম পাও। এইবার তুমি যখন ওর কাছে গেছো, "ভাই আগে তো ৳১০০ দিয়ে ১ গ্রাম পাইতাম, এখন ০.৫ গ্রাম পাই।" সে বলবে, "তাহলে তোমার এখন ১ গ্রাম স্বর্ণ পাইতে, তোমার এখন ১ গ্রাম স্বর্ণ পাইতে কত টাকা লাগে?" তুমি তখন বলবা, "ভাই ৳১০০ দিয়ে যেহেতু ০.৫ গ্রাম মানে হাফ গ্রাম পাই, তাইলে আমি যদি ৳২০০ দিই তাইলে ১ গ্রাম পাবো। তাহলে ১ গ্রাম পেতে লাগে ৳২০০। তাহলে এইবার তুমি আমার $১ পাবা, $১ পাবা ৳২০০ র বিনিময়ে।" বুঝতে পারছো ইশতিয়াক? আগে ৳১০০ য় $১ পাইতা, এখন ৳২০০ $১ পাচ্ছ। মুদ্রাস্ফীতি হওয়ার কারণে তুমি ডলারটাও আর পাচ্ছ না। কারণ ওরা পুরো ব্যাপারটা
একটা মিডল এ কিছু একটা দিয়ে সেট করে। সো মিডল এ কি দিয়ে সেট করবে? আলু, পটল, গম কি দিয়ে সেট করে? উত্তর হচ্ছে ভাইয়া মিডল এ স্বর্ণ দিয়ে সেট করে। মিডল এ স্বর্ণ দিয়ে সেট করে। আর ঠিক এই কারণেই তুমি যদি একটু দুষ্ট বুদ্ধি করো যে না, 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 আমি কিনে ফেলবো। সম্ভব হয় না। ইশতিয়াক একটু বলবা এবং লাবিব বলবা তোমরা ২ জন বুঝছো কিনা? কেন একটা দেশ এবং অন্যরাও বলবা তোমরা এই খেলাটা বুঝছো কিনা? ওদের প্রশ্নটা কিন্তু জোস একটা প্রশ্ন ছিল। বুঝতে পারছো কিনা? কেন একটা দেশ পারে না? কেন একটা দেশ এটা পারে না? ওকে? ইশতিয়াক উত্তরটা দিতে হবে। ওকে। আচ্ছা নাহিদ কত টাকা চাওয়া হবে সে বুঝে নেয়। ওকে। আচ্ছা। ওকে। সুমাইয়া বলতেছে এত পেঁচায় কেন? এত না পেঁচাইলে হবে? এই ইশতিয়াক তুমি না বললে কিন্তু হবে না। বুঝছো কিনা জানায়ও। ওকে। আচ্ছা। ওকে। আচ্ছা। ধন্যবাদ মুশফিকা রহমান রিফাতকে। একদম সায়ান পাল খুব সুন্দর কথা বলছে। তার মানে কি স্বর্ণ এইসব কিনা এক্সাক্টলি। এখনো পৃথিবীতে সবকিছু আমরা এই ডলার থেকে রুপি, রুপি থেকে ডলারে, ইয়েনে সবকিছু মোটামুটি মাঝখানে স্বর্ণই সবকিছু সেট করে রে ভাই। এই কারণে তোমার কাছে যদি স্বর্ণ থাকে অনেক বেশি, সো তুমি রিচ হইতে পারবা। ঠিক আছে? ওকে। ইসফা বলতেছে, "ভাই তাড়াতাড়ি করেন। এই দেরি করেন কেন আপনি?" আচ্ছা। সুপার ক্লিয়ার মোটামুটি সবাই বুঝতে পেরেছ? আচ্ছা, আচ্ছা। ওকে, চমৎকার। এবার চলো আমরা আবার আগের পড়াতে যাই। এবার অনেকটুকু আমরা আলোচনা করে ফেলেছি। আ উন্নত করতে পারে না। যেমন রাশিয়ার কাছ থেকে ফাইটার জেট অথবা ট্যাঙ্ক কিনে। খন্দকার কি যেন নাম তার? কি যেন নাম তার? ইস ইস ইসমে ও আল্লাহ! খন্দকার ইসমে তাসওয়া ফ্রিদম। না রে ভাই পারে না। তুমি টাকা বেশি ছাপাইলে তোমার টাকার মান এরকম কমে যাবে। আগে তুমি ৳১ দিয়ে এখানে তোমারে বুঝাইছি ৳১০০ দিয়ে $১ পাইতা। এখন ৳২০০ দিয়ে তুমি $১ পাচ্ছ। সুতরাং বেশি টাকা ছাপাইলেও তুমি হচ্ছে দামি জিনিস কিনতে পারবে না। কারণ ওইটার ভ্যালু নাই। সো আগে মনে করো তুমি একটা ফাইটার জেট কিনতে আগে ৳১০০ কোটি দিয়ে। ৳১০০ কোটি তোমার দেশের ৳১০০ কোটি। এখন টাকা বেশি চাপাইছো। এখন বলবে রাশিয়া বলবে ২০০ কোটি দাও, ২০০ কোটি দিলে একটা ফাইটার জেট পাবা। কেন? কারণ মাঝখানে যে স্বর্ণ, স্বর্ণ দিয়ে ওরা এটা ঠিক করে ফেলে। ওকে, অনেক বেশি কথা হয়ে যাচ্ছে। এখনো মাত্র ৫ স্লাইডে। ওকে, কই গেলাম? কি হলো? এই যে এখানে ছিলাম। তাহলে কাগজি মুদ্রা প্রচলন করে মুদ্রা ব্যবস্থা, মুদ্রা ব্যবস্থা এইটা নিয়ন্ত্রণ করে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। মুদ্রা ব্যবস্থা কি জিনিস? ক্লিয়ার। এরপর বিহিত মুদ্রা কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ইস্যুকৃত মুদ্রাই হলো দেশের বিহিত মুদ্রা। বিহিত মুদ্রা মানে হচ্ছে যেই মুদ্রা গ্রহণে তুমি আইনগত বাধ্য। যেই মুদ্রা গ্রহণে তুমি আইনগত বাধ্য। দোকানে গেছিলে একটা চিপস কিনতে। মামা চিপসটা দেন। মামা চিপস দিছে। মামা এটার দাম কত? মামা এটার দাম ৳১০। তুমি ৳১০ র একটা নোট দিয়েছ। দোকানদার তোমারে বলল যে, "না, আমি নোটে নিব না। আমাকে ৳১০ অন্য কিছুতে পরিশোধ করো। তোমার ঘড়িটা কত? ৳১০ দিয়ে দাও এইটা। জুতা কত? ৳১০ দিয়ে দাও এইটা।" এই কথা যদি বলে, তুমি তাকে পুলিশের হাতে ধরায় দিতে পারবা। ঠিক আছে? কারণ বাংলাদেশ ব্যাংকের টাকার উপরে লিখে দেয়, চাহিদা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। সুতরাং আমি এই ৳১০ র বিনিময়ে কেউ যদি এই বাংলাদেশের কিছু একটা বিক্রি করতে চায় ৳১০ ওটা যদি এই টাকাটা দেই, ও ওই জিনিসটা দিতে বাধ্য থাকবে। ও ওই জিনিসটা দিতে বাধ্য থাকবে। এই কারণে টাকার উপরে লিখে দেয়, চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। মানে আমি চাওয়া মাত্রই যে ৳১০ র বাহক তারে ৳১০ মূল্যের জিনিস দিতে তুমি বাধ্য। তুমি যদি বিক্রেতা হও, তুমি যদি কোন কিছু ৳১০ র বিনিময়ে বিক্রি করতে চাও, আমি চাইলেই তোমারে দিতে হবে। যদি ৳১০ আমি তোমাকে নোটটা দেই। এরপর স্থায়িত্ব এই মুদ্রার অভ্যন্তরীণ ক্রয় ক্ষমতা এবং বৈদেশিক বিনিময় হার স্থিতিশীল রাখা কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম কাজ। এই যে এখানেই সেটা বলতেছে। অভ্যন্তরীণ ক্রয় ক্ষমতা মানে দেশের ভিতরে ওই টাকাটা দিয়ে কিছু কেনার ক্ষমতা। দেশের ভিতরে ওই টাকাটা দিয়ে কিছু কেনার ক্ষমতা। আগে ৳৫০ দিয়ে অনেক কিছু কিনতে পারতাম, এখন কম জিনিস কিনতে পারি। এটা যেন না হয় বাংলাদেশ ব্যাংক চেক করে। পাশাপাশি বৈদেশিক বিনিময় হার, বৈদেশিক বিনিময় হার মাত্র তোমাকে বুঝাইছে কিভাবে বৈদেশিক বিনিময় হারটা সে সেট করে রাখে। যদি বেশি টাকা চাপায় ফেলে আমাদের দেশের বিনিময় হারটা কমে যায়। তখন আমাদের বেশি টাকা দিয়ে $১ পেতে হয়। ওটা যেন না হয় সেই ব্যবস্থা কে করে? উত্তর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক করে। উত্তর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক করে। সামনে চলো। এরপর
আমাদের বিনা খরচে কিছু সেবা দেয়। সরকারের প্রতিনিধি হিসেবে বিভিন্ন উৎস থেকে পাওনা আদায় করে সরকারি দেনা পরিশোধ করে হচ্ছে আমাদের বাংলাদেশ ব্যাংক। সরকারি আবার দেনা, সরকারের কি দেনা? ভাইয়া সরকারের অনেক দেনা আছে। সরকার চীনের কাছ থেকে ঋণ করে, জাপানের কাছ থেকে ঋণ করে। সরকার বিশ্ব ব্যাংক, তোমরা নাম শুনেছ নিশ্চয়ই, ওয়ার্ল্ড ব্যাংক, এদের কাছ থেকে সরকার ঋণ নেয়। সো ভাইয়া আপনি ঋণ নিবেন, ঋণের সুদ দিবেন না, তা কি হয়? তা কি হয়? আমি কি এত ভদ্র? ঋণের সুদ দিতে হবে না? হ্যাঁ দিতে হবে। তাহলে কে দিবে ঋণের সুদটা? কে দিবে? বাংলাদেশ ব্যাংক দিবে। কে দিবে? বাংলাদেশ ব্যাংক দিবে। ভালো কথা। এরপর পাওনা আদায় করে। মনে করেন আপনি, সরকার আপনার কাছ থেকে কোনো না কোনোভাবে টাকা পায়। কে আদায় করবে সরকারের হয়ে আমার কাছ থেকে? বাংলাদেশ ব্যাংক। এরপর সুদবিহীন আমানত। কেন্দ্রীয় ব্যাংক কোনো সুদ ছাড়াই সরকারের অর্থ জমা রাখে। মানে এবার মনে করেন সরকার একবারে, যেটা কখনো হয় না, বেশি কর সংগ্রহ করে ফেলছে। বেশি কর সংগ্রহ করে ফেলছে। কিন্তু সরকার অত টাকা খরচ করে নাই। তাহলে বাকি টাকা কোথায় জমা রাখবে? উত্তর হচ্ছে বাংলাদেশ ব্যাংকে। বাংলাদেশ ব্যাংকে। তারপর পরামর্শ ও ঋণ। প্রয়োজনে সরকারকে আর্থিক বিষয়ে পরামর্শ দিবে। অভ্যন্তরীণ এবং বৈদেশিক ঋণের হিসাব-নিকাশ বজায় রাখবে। সরকারের যদি একটু টাকা পয়সা লাগে, পদ্মা সেতু বানাবো, একটা মেট্রো রেল বানাবো, কি বলে, একটা পাতাল রেল বানাবো, নতুন করে ২ টা স্কুল বানাবো, ২ টা হাসপাতাল বানাবো, টাকা লাগবে, টাকা দাও। তাহলে সব টাকা হচ্ছে এই কেন্দ্রীয় ব্যাংক দিতে বাধ্য। দিতে বাধ্য। শেষ। সামনে চলো। তারপর আচ্ছা, এটা আমি বলি, তারপরগুলো তোমরা বলিও। একটু দ্রুত আগাবো। দেশের বিহিত মুদ্রা কোনটি? বাণিজ্যিক ব্যাংক কর্তৃক ইস্যুকৃত মুদ্রা। ভাই, বাণিজ্যিক ব্যাংক ও মুদ্রা ইস্যু করতে পারে না। শেষ। বিদেশি মুদ্রা না। বাংলাদেশে এসে তুমি যদি কারোর ডলার দিয়ে বলো, এই $১ মানে কিন্তু অনেক টাকা। $১ বিনিময়ে যা হয় সব দাও আমাকে। সে দিতে বাধ্য না। দিতে বাধ্য না। দিতে বাধ্য না। এক টুকরা স্বর্ণ দিয়ে বললাম, তোমাকে স্বর্ণ দিলাম, স্বর্ণের বিনিময়ে দাও আমাকে এইটা। সে দিতে বাধ্য না। দিতে বাধ্য না। তাহলে বিহিত মুদ্রা কি? যার বিনিময়ে দিতে বাধ্য থাকে, সেটা হচ্ছে ভাইয়া কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ইস্যুকৃত মুদ্রা। কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ইস্যুকৃত মুদ্রা। এটাকেই বলা হয় বিহিত মুদ্রা। বিহিত মুদ্রা। দ্যাটস ইট। সামনে চলো। তারপর সরকারের আর্থিক প্রতিনিধি হিসাবে কেন্দ্রীয় ব্যাংকের একটা প্রধান কাজ কোনটা? ব্যক্তিগত ঋণ প্রদান। মানে মানুষকে ব্যক্তিগতভাবে ঋণ দেয়া। জীবনেও না। কেন্দ্রীয় ব্যাংক ব্যক্তিগতভাবে ঋণ দেয় না। কেন্দ্রীয় ব্যাংক ব্যক্তিগতভাবে ঋণ দেয় না। আমাকে ঋণ দিবে না, তোমাকে ঋণ দিবে না। ব্যক্তিগতভাবে সে ঋণ দেয় না। আচ্ছা, তারপর বাণিজ্যিকভাবে লাভ অর্জন করা না। কেন্দ্রীয় ব্যাংকের মূল লক্ষ্য হচ্ছে ভাই জনগণের কল্যাণ, দেশের কল্যাণ। তাই বাণিজ্যিক লাভ একদমই তার লক্ষ্য নয়। বাদ। শেয়ার বাজার নিয়ন্ত্রণ করা। শেয়ার বাজার নিয়ন্ত্রণ করা তার একটা মোটামুটি অল্প ছোট একটা দায়িত্ব। কিন্তু খেয়াল করে দেখো, সরকারের আর্থিক প্রতিনিধি হিসেবে সরকারকে কোনটাতে হেল্প করে? ২ নম্বরটা দেখো, সরকারের পাওনা আদায় করে দেয়, দেনা পরিশোধ করে দেয়। এটা করলে সরকারের সবচেয়ে বেশি সুবিধা। তাহলে এটাই হচ্ছে সরকারের হিসাবে সে করে দেয়। তাহলে উত্তর হচ্ছে খ নাম্বারটা। হয়ে গেছে। সামনে চলো। এরপর সকল ব্যাংক ও ঋণ নিয়ন্ত্রণ করে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। একটু বোঝো। মূলধন সংরক্ষণ। তালিকাভুক্ত সকল ব্যাংককে তাদের মূলধনের একটি নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। গত ক্লাসটা মনে করো। তুমি যদি আগামীকালকে একটা ব্যাংক খুলতে চাও, বেশি না, মাত্র কত কোটি লাগবে বলেছিলাম? উত্তর হচ্ছে ভাইয়া ৫০০ কোটি টাকা লাগবে। খুব অল্প। ৫০০ কোটি টাকা তোমার লাগবে। এই ৫০০ কোটি টাকা জমা রাখতে হয় কেন্দ্রীয় ব্যাংকে। এই কারণে এটা হচ্ছে তোমার মূলধন। মূলধনটা সংরক্ষণ করে কে ভাই? কেন্দ্রীয় ব্যাংক। কেন করে? কারণ তুমি তো বিশ্বাস করি না তোমারে। তুমি হয়তো মানুষজনের কাছ থেকে ব্যাংক খুলে টাকা জমা রাখলা। টাকা আমানত রাখলো মানুষ তোমার কাছে। তুমি সেই টাকাগুলা ব্যাগের মধ্যে ভরে আমেরিকা পালায় গেছো। মানুষকে তখন আমি জবাব কি দিব? মানুষ তখন এসে আমারে ধরবে। আমি কেন্দ্রীয় ব্যাংক, আমি সরকারের হয়ে কাজ করি। সুতরাং মানুষ আমারে ধরবে। তো মানুষ যদি আমারে ধরে, আমি টাকা দিব কোত্থেকে? ৫০০ কোটি থেকে। টাকা দিব কোত্থেকে? ৫০০ কোটি থেকে আমি তখন টাকা দিয়ে দিব। এই হচ্ছে কথা। এরপর ঋণ নিয়ন্ত্রণ ক্ষমতা।
জমার এই হার পরিবর্তন করে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের ঋণ দেওয়ার ক্ষমতা নিয়ন্ত্রণ করে। ঋণ দেওয়ার ক্ষমতা নিয়ন্ত্রণ করে। 500 কোটি জমা রেখে ব্যাংকটা খুলছিলাম, বুঝছো? এরপর চলতে টলতে ব্যাংক লাভটা বেশি করতে পারে নাই, মানুষজন টাকা বেশি জমা রাখে নাই, আমানত বেশি রাখে নাই, কিন্তু মানুষ অনেক ঋণ নিছে। তো শেষ পর্যন্ত আমি দেনায় পড়ে গেছি। দেনায় পড়ে যাওয়ার পরে বাংলাদেশ ব্যাংকে বলছি কিছু হেল্প করেন। বাংলাদেশ ব্যাংক আমার 500 কোটি থেকেই আমারে 100 কোটি টাকা দিছে। এখন আমার কাছে তাহলে 100 কোটি আছে, বাংলাদেশ ব্যাংকের কাছে 400 কোটি আছে। বাংলাদেশ ব্যাংক সাথে, সাথে এবার আমারে একটা মেসেজও করছে যে, "তুমি 100 কোটি টাকা নিয়ে গেছো। তোমার জমা আছে বাংলাদেশ ব্যাংকে 400 কোটি। তুমি 100 কোটি তো ফেরত দিবাই খুব দ্রুত। পাশাপাশি, পাশাপাশি তোমার এই হার পরিবর্তন করে বাণিজ্য ব্যাংকে ঋণ দেওয়ার ক্ষমতা। তুমি এখন আর মানুষকে বেশি ঋণ দিবা না। তুমি বেশি ঋণ দিবা না। ঋণ দেওয়ার ক্ষমতা নিয়ন্ত্রণ করে। তোমার টাকা নাই চলার। এই কারণে তো তুমি আমার থেকে 100 কোটি টাকা নিয়ে গেছো। আমার কাছে জমা রাখার কথা ছিল কত? 500 কোটি। তুমি জমা রাখছো এখন 400 কোটি। চলতে পারতেছো না দেখে 100 কোটি নিয়ে গেছো। সুতরাং এখন তুমি বেশি মানুষকে ঋণ দিবে না। ঋণ দিবে না। তাহলে এই ব্যাপারটা কে কন্ট্রোল করে? বাণিজ্যিক ব্যাংকের এই ব্যাপারটা কন্ট্রোল করে বাংলাদেশ ব্যাংক। তারপর ভারসাম্য। দেশের মোট মুদ্রার চাহিদা, যোগান এগুলোর মধ্যে সমতা বিধান করে মুদ্রাস্ফীতি রোধ করে। মুদ্রাস্ফীতি রোধ করে। এই মুদ্রার চাহিদা কত এটা কিভাবে বুঝে? জিডিপি হিসাবের মাধ্যমে বুঝে। যোগান কিভাবে বুঝে? যোগান ভাই ওই চাহিদা অনুসারেই তারা বুঝতে পারে কত টাকা ছাড়তে হবে বাজারে। আর তখন আমাদের টাকশালে ছাপিয়ে ওই যোগানের ব্যবস্থা করে। তো এটা চাহিদা আর যোগানটা সমান রাখা লাগে। যদি সমান না রাখে মুদ্রাস্ফীতি হয়। আশা করি ক্লিয়ার। এগুলো করে হচ্ছে বাংলাদেশ ব্যাংক। সামনে চলো। আর কি আছে? শেষ আশ্রয় স্থল। বাণিজ্যিক ব্যাংকগুলো আর্থিক সংকটে পড়লে, মনে করো বলছিলাম তারে ঋণ না দিতে, কিন্তু দুষ্ট অনেক দুষ্ট, ঋণ দিয়ে দিতেছে। শেষ পর্যন্ত ও বিপদে পড়ে গেছে। তখন কে তাকে সাহায্য করে? বাংলাদেশ ব্যাংক। এই কারণে বাণিজ্যিক ব্যাংকের শেষ আশ্রয়স্থল হচ্ছে বাংলাদেশ ব্যাংক। লাস্টলি ক্লিয়ারিং হাউস বা নিকাশ ঘর। ব্যাংকগুলোর মধ্যে প্রতিদিনের ব্যবসায়িক চেক আদান প্রদানের ফলে সৃষ্ট দেনা পাওনা মিটিয়ে দেয় হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এই কারণে তাকে বলে ক্লিয়ারিং হাউস বা নিকাশ ঘর। তুমি বলবো সব তো বুঝছিলাম, এটা বুঝি নাই, আবার বোঝার। খুব সহজ। গত ক্লাসের উদাহরণ আবার দিচ্ছি। তুমি একটা অ্যাকাউন্ট খুলছো। কোন ব্যাংকে? তুমি একটা অ্যাকাউন্ট খুলেছো ভাইয়া ব্র্যাক ব্যাংকে। কথা বুঝিও। তুমি একটা অ্যাকাউন্ট খুলছো ব্র্যাক ব্যাংকে। তোমার নামে একটা অ্যাকাউন্ট আছে ব্র্যাক ব্যাংকে। তুমি একটা বৃত্তি পাইছো। বৃত্তি পাওয়ার পর তোমার হেডমাস্টার স্যার তোমাকে একটা চেক দিয়েছে। চেকটা কোন ব্যাংকের? চেকটা হচ্ছে সোনালী ব্যাংকের। চেকটা কোন ব্যাংকের? সোনালী ব্যাংকের। এবং সেই চেকের মধ্যে স্যারের অ্যাকাউন্ট থেকে সোনালী ব্যাংকের চেক, স্যারের অ্যাকাউন্ট আছে সোনালী ব্যাংকে, স্যার সোনালী ব্যাংকের চেক দিয়েছেন। ওই চেকে তোমাকে 5,000 টাকা দেওয়া হয়েছে। কারণ তুমি তো সোনালী ব্যাংকে কোনো অ্যাকাউন্ট খোলো নাই। তুমি তাহলে এই চেকটা ভাঙাবা কিভাবে? টাকাটা পাবা কিভাবে? তুমি তখন এই চেকটা নিয়ে গিয়ে জমা দিবা তোমার ব্র্যাক ব্যাংকে। তোমার ব্র্যাক ব্যাংকের যেখানে অ্যাকাউন্ট আছে ওখানে গিয়ে জমা দিবা চেকটা। ওখানে গিয়ে জমা দিবা চেকটা। ব্র্যাক ব্যাংকের ওই অফিসার বলবে, "স্যার, ডোন্ট ওয়ারি, আপনি কোনো চিন্তা করবেন না। আই উইল টেক অল অফ দিস থিং। আমি এগুলো সবকিছু দেখে নিব।" ভালো কথা, দেখিয়েন। তুমি চলে আসছো বাসায়। ব্র্যাক ব্যাংক এই চেকটা পাইছে। পাওয়ার পর সে টুকটুক করে হেঁটে বাংলাদেশ ব্যাংকে যাবে। ব্র্যাক ব্যাংক আসছে কোথায়? ওই চেক নিয়ে বাংলাদেশ ব্যাংকে আসছে। এসে বলছে, "এই দেখেন, আমার একজন গ্রাহকের কাছে সোনালী ব্যাংকে চেকটা দিয়েছে। কিছু একটা ব্যবস্থা করেন এটার।" বাংলাদেশ ব্যাংক বলবে, "কুল ডাউন, ব্যবস্থা করতেছি।" কত টাকার চেক? 5,000 টাকার চেক। বাংলাদেশ ব্যাংক চেক করবে এই চেকটা সঠিক আছে কিনা। এই চেকটা সঠিক আছে কিনা। দেখছে সঠিক আছে। এরপর সোনালী ব্যাংক বাংলাদেশ ব্যাংকে 500 কোটি জমা রাখছে না? সোনালী ব্যাংক বাংলাদেশ ব্যাংকে 500 কোটি রাখছে না? উত্তর হচ্ছে হ্যাঁ ভাই, রাখছে। তাহলে এই 500 কোটি টাকা থেকে, এই 500 কোটি টাকা থেকে এখন বাংলাদেশ ব্যাংক সুন্দর করে ব্র্যাক ব্যাংকে 500 টাকা পাঠায় দিবে। বাংলাদেশ ব্যাংক এখন সোনালী ব্যাংকের এখান থেকে 500 কোটি থেকে তোমার ব্যাংকের অ্যাকাউন্টে ব্র্যাকে পাঠিয়ে দিচ্ছে 5,000 টাকা। তোমার অ্যাকাউন্টে 5,000 টাকা ঢুকে গেছে, তুমি খরচ করে ফেলো। এবার সোনালী ব্যাংকে ফোন দিবে বাংলাদেশ ব্যাংক।
ফোন দিয়ে বলবে, "এই তুই যে ৫০০ কোটি জমা রাখছিলি, তোর এক গ্রাহক কিন্তু চেক দিছে আমাকে। সুতরাং আমি কিন্তু এখান থেকে ৳৫০০ পাঠায় দিছি। দ্রুত আমাকে ৫০০ পাঠা।" তখন সোনালী ব্যাংক বলবে, "এই কে চেক দিছে?" তখন জানবে তোমার শিক্ষকটা চেক দিছে। তাহলে এইবার সোনালী ব্যাংক তোমার শিক্ষকের একটা অ্যাকাউন্ট আছে সোনালী ব্যাংকে, ওই অ্যাকাউন্ট থেকে ৳৫,০০০ কেটে ও পাঠায় দিবে বাংলাদেশ ব্যাংকের ওর যে ভল্ট আছে সোনালী ব্যাংকের বাংলাদেশ ব্যাংকে যে অ্যাকাউন্টটা আছে ওই অ্যাকাউন্টে সে পাঠিয়ে দিবে। ৫০০ কোটি ফিল আপ হয়ে গেল। তোমার স্যারের অ্যাকাউন্ট থেকে ৳৫,০০০ নাই হয়ে গেল। তোমার ব্যাংক অ্যাকাউন্টে ৳৫,০০০ এসে গেল। এই পুরো কাজটা করাকেই বলা হয় ক্লিয়ারিং। এটাকে কি বলে ভাইয়া? ক্লিয়ারিং। অর্থনীতিতে এটাকে বলে ক্লিয়ারিং। আর এই ক্লিয়ারিং হাউস হিসেবে কাজটা করে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক। একটু বলবা বাংলাদেশ ব্যাংকের সবগুলো কাজ তুমি বুঝছো কিনা? ক্লিয়ারিং হাউস কিভাবে ক্লিয়ার করে? এই যে বললাম পুরো প্রসেসটা তুমি বুঝতে পেরেছো কিনা? একটু জানাও। একটু জানালেই আমরা ক্লাসের নেক্সট যে জায়গাটুকু আছে সেখানে ঢুকে যাব। ব্যাংক কিভাবে সাহায্য করে। আয়েশা বুঝতে পেরেছে? একদম, একদম। এ রুদ্র আমি লাস্ট ক্লাসে এটা বলেছিলাম একদম। সাদিয়া ধন্যবাদ। এটা কি প্রশ্ন করছো? ইশতিয়াক, স্যার টাকাগুলো বাজারে লোকজনের কাছে না দিয়ে সরকারের কাছে রেখে সরকার কিনলে কি হবে? না, হবে না, হবে না। হবে না ভাইয়া, হবে না। তনিমা বলতেছে একটু বুঝাইলে ভালো হইতো। তনিমা কোন জায়গাটা বুঝাবো? বলে ফেলতে হবে। আচ্ছা। জীবন রয়। সে বলতেছে ডিরেক্ট ডলার কিনি। না ডিরেক্ট তো তুমি ডলার কিনতে পারবা না তো রে ভাই। তোমার কোন একটা স্বর্ণের সাথে কানেকশন করাইতে হবে। স্বর্ণের সাথে কানেক্ট করাইতে গেলেই তুমি ধরাটা খেয়ে যাবা। স্বর্ণর এখানে ব্যাপারটা আছে। বুঝছো? স্বর্ণ এখানে বড় একটা গোল্ড এখানে সেট করা থাকে। ঠিক আছে? ওকে। এই কি প্রশ্ন এসেছে দাঁড়াও। আমি যদি বিদেশ থেকে চেক পাঠাই তাহলে কি হবে? হ্যাঁ, বিদেশ থেকে চেক পাঠালে হবে। বিদেশ থেকে চেক পাঠালে হবে। বাংলাদেশ ব্যাংক বিদেশের চেক-টেক সব ভাঙায় ফেলতে পারে। সব ভাঙায় ফেলতে পারে। অবশ্যই হবে, অবশ্যই হবে। নাহিদ বলতেছে নিচেরটা বুঝো নাই। নাহিদ তাহলে কি এই ক্লিয়ারিং হাউসটা বোঝো নাই? জিজ্ঞেস বলিও। তাহলে যে টাকা বৃদ্ধি পায় মানুষ জানে কিভাবে? মানুষ জানে না। মানুষ জানতে পারে না। কিন্তু মানুষ দেখে নিজের পকেটে তার ইনকাম বেড়ে গেছে। যেমন তার বস আগে তার বেতন দিত ৳৫০,০০০ এখন তার বস তার বেতন দেয় ৳৮০,০০০ সাথে সে বাজারে গিয়ে জিনিসপত্রের দাম বেশি করে কিনতে চেষ্টা করে। যখন বেশি করে কিনতে যায় তখন দেখে জিনিসের দামও বেড়ে গেছে। তখন সে বুঝতে পারে ও টাকা বেড়ে গেছে তাহলে পুরো মার্কেটে। এই হচ্ছে কথাবার্তা। আচ্ছা। সিদরাতুল মুনতাহা এটা কিন্তু বলেছি ব্যাংক যে মুনাফা দেয় সেটা অবশ্যই সুদ। হ্যাঁ, দিস ইস ট্রু। তাহলে জনগণ থেকে ট্যাক্স কেন নেয়? এই যে তাসফিয়া আর কোন কথা নাই। অনেক কথা হয়ে গেছে। আচ্ছা, তাসফিয়া সরকার যেহেতু ইচ্ছেমতো টাকা ছাপাতে পারে তাহলে জনগণ থেকে ট্যাক্স কেন নেয়? সরকার যদি জনগণ থেকে ট্যাক্স না নিয়ে টাকা শুধু ছাপাতে শুরু করে তাহলে যেটা হবে মুদ্রাস্ফীতি হবে। আসলে আমরা কিন্তু এটা বুঝিয়েছি। কেমন? সরকার যখন একা অনেক টাকা ছাপিয়ে ফেলবে এবং সেই টাকাগুলো কোনো না কোনোভাবে মানুষের হাতে দিতে হয়। না হলে হচ্ছে ওই টাকাটার কোনো ভ্যালু থাকে না। মানুষের হাতে দিলেই মুদ্রাস্ফীতি হতে শুরু করে। ঠিক আছে? সুতরাং এই কারণে দিতে পারে না। আল জুবায়ের, আল জুবায়ের প্রশ্ন হচ্ছে শেয়ার বাজার কি? আল জুবায়ের এটা আমি অন্য আরেকটা ক্লাসে বোঝাবো। কারণ এই টপিকটার সাথে না শেয়ার বাজার একটুও রিলেটেড না। ঠিক আছে? মুনতাহা উত্তর কিন্তু দিয়ে ফেলেছি। অবশ্যই ব্যাংকের যে মুনাফাটা এটা সুদ। গত ক্লাসে কোথায় ছিলা তুমি? এইটা আগে উত্তর দিবা। অবশ্যই সুদ। ঠিক আছে? ওকে। আচ্ছা। এবার সরাসরি চেকটা নিয়ে সোনালী ব্যাংকের কাছে গেলেই তো হয়। ইশতিয়াক। এবার কিন্তু এনাম ভাইয়ের মতো পিঠের উপরে তাল ফালাইতে হইব। আমি সোনালী ব্যাংকের কাছে যে যাবো সরাসরি, প্রশ্নে কি বলছি? আমার সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট আছে। আমার অ্যাকাউন্ট আছে। উত্তর হচ্ছে আমার তো অ্যাকাউন্ট নাই। এবার কথা হচ্ছে তাইলে সোনালী ব্যাংক আমারে তাহলে কি করতে পারে? আপনার অ্যাকাউন্ট না থাকুক, আপনার চেকটা দেখবে, চেকটা দেখে সরাসরি আপনাকে ভাঙায় দিয়ে দিবে। টাকা সরাসরি হাতে দিয়ে দিবে। উত্তর হচ্ছে ইশতিয়াক, এইভাবে সরাসরি ব্যাংক টাকা দিতে পারে না। তোমার ব্যাংক থেকে টাকা তুলতে হলে একটা অ্যাকাউন্ট রাখতে হয়। অ্যাকাউন্টের ভিতরে ওই টাকাটা এসে জমা হয়। তারপর তুমি ওদের কোনো বুথ থেকে বা কোনো অফিস থেকে টাকাটা তোলো। তোমার কোনো একটা অ্যাকাউন্টের দরকার হবে। ঠিক আছে? অ্যাকাউন্ট থাকতে হবে। এখন সোনালী ব্যাংকে তুমি তো গিয়ে ভাই ইনস্ট্যান্ট একটা অ্যাকাউন্ট খুলতে পারবা না। এই কারণে তোমার ব্র্যাক ব্যাংকে অ্যাকাউন্ট আছে। তুমি ব্র্যাক ব্যাংকে গিয়ে টাকাটা জমা দিলা। গেল এই ব্যাপারটা। এরপর এই যে ধরো
তুমি সোনালী ব্যাংকে গেলা। আমাদের আরেক শিক্ষার্থী আরেকটা মজার প্রশ্ন করছে। ধরো আমি বিদেশি কোনো একটা চেক এনে তোমারে ধরাই দিলাম। তুমি তখন কি করবা? এবার তুমি বলো যে, "ভাই কোনো সমস্যা নাই। আপনি ইংল্যান্ডের একটা চেক এনে আমাকে দিবেন। চেক ভাঙাইতে আমি ইংল্যান্ড রওনা দিব।" এখন তুমি চেক ভাঙাইতে যাইতে পারবা ইংল্যান্ড? বসে, বসে ভাবতে থাকো। ঠিক আছে? উত্তর দেই। বাণিজ্যিক ব্যাংক আর্থিক সংকটে পড়লে শেষ আশ্রয়স্থল হিসেবে ঋণ দেয় কোন প্রতিষ্ঠান? সবাই নিশ্চয়ই জানো। কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে শেষ আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ঋণ দেয়। তারপর বৈদেশিক বিনিময় এবং আন্তর্জাতিক প্রতিনিধিত্ব। ওকে, বিনিময় হার অন্যান্য দেশের মুদ্রার সাথে দেশীয় মুদ্রার নির্দিষ্ট হার বজায় রাখতে বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় করে। বৈদেশিক মুদ্রা স্বর্ণের সাথে হিসাব করে ক্রয় বিক্রয় করে বাণিজ্যিক ব্যাংক, বুঝিয়েছি আগেই। এরপর ভান্ডার সংরক্ষণ অর্জিত বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণ রৌপ্য, স্বর্ণ রৌপ্য, বুঝতেছো খেলা এখানেই, এবং মূল্যবান ধাতু সংরক্ষণ করে বাংলাদেশ ব্যাংক। দামি দামি রূপা, গহনা, স্বর্ণ, অলংকার এগুলোও রাখে বাংলাদেশ ব্যাংক। শুধু টাকা দিয়ে হয় না ভাইয়া, স্বর্ণ রৌপ্য এগুলো দিয়েও রাখে। এরপর প্রতিনিধিত্ব আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার আইএমএফ, ইংরেজিতে হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এবং বিশ্ব ব্যাংকের দেশীয় প্রতিনিধি হিসেবে কাজ করে বাংলাদেশ ব্যাংক। সামনে চলো। এবার ব্যাংক কিভাবে কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখে দ্রুত দেখে ফেলি। প্রথমত বাস্তবতা। বাংলাদেশে প্রতি বছর প্রায় ২০ থেকে ২৫ লক্ষ নতুন কর্মক্ষম মানুষ শ্রমবাজারে প্রবেশ করছে। ২০ থেকে ২৫ লক্ষ মানুষ প্রতি বছর ঢুকছে। কিন্তু সত্যি কথা বলতে এত চাকরি আমাদের দেশে নাই। স্বাধীনভাবে নিজ উদ্যোগে উৎপাদন বা আয় অর্জনের মাধ্যমে বেকারত্ব দূর করা, এটাই হচ্ছে স্বকর্মসংস্থান। স্বাধীনভাবে নিজে 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 কর্মসংস্থান তৈরি করব, বেকারত্ব দূর করব। নিজে নিজে হয়তো পুকুরে মাছ চাষ করব, গরুর খামার করব, কোন একটা প্রতিষ্ঠান তৈরি করব। ঠিক আছে, নিজে নিজে। এটাই হচ্ছে স্বকর্মসংস্থান। ব্যাংকের ভূমিকা এই বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে ব্যাংক মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে। প্রশ্ন হচ্ছে কিভাবে 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 সেটা দেখব। আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার ও বিশ্ব ব্যাংক দেশের প্রতিনিধি হিসেবে কোন প্রতিষ্ঠান কাজ করে? এটা সবাই তোমরা পারো, কেন্দ্রীয় ব্যাংক। এটা উত্তর দেওয়ারই দরকার নাই। আচ্ছা, প্রথমে চলো একটা একটা করে ব্যাংকের অবদান দেখি। প্রথমেই কৃষি ব্যাংক। নাম শুনে বোঝা যাচ্ছে কৃষির উন্নয়নে কাজ করে। যেমন আমাদের হালের বলদ, হালের বলদ। আমরা যে মাঠে চাষ করি, হাল চাষ, সে হালের বলদ কিনে দেয়। বীজ, সার, কৃষি যন্ত্রপাতি ক্রয় করার যে টাকা, কৃষি ব্যাংক সেটা দেয় লোন আকারে, ঋণ আকারে দেয়। তারপর সেচ ব্যবস্থা, শক্তিচালিত পাম্প এবং গভীর, অগভীর নলকূপ স্থাপনের জন্য তারা লোন দেয়। বর্তমানে কৃষি ছাড়াও পশুপালন, পশু মানে হচ্ছে গরু, ছাগল, হাঁস, মুরগি, এগুলো পালনে, মৎস্য চাষ, মাছ চাষে ও কুটির শিল্প। কুটির শিল্প মানে হচ্ছে ছোট কোনো শিল্প। যেমন যেমন হচ্ছে তাঁত, তাঁত ওই যে কাপড় বনে না, তাঁত। যেমন হচ্ছে ঘরের মধ্যে তুমি ডুলা, তুমি বলবা ডুলা আমি চিনি না। ঠিক আছে, বাদ দাও। এই যে ছোট, ছোট বাঁশের জিনিসপত্র, ঠিক আছে? ছোট, ছোট বাঁশের জিনিসপত্র। যেমন মনে করো হচ্ছে বাঁশের এই যে কুলা, তারপর হচ্ছে বাঁশের এই ঝুড়ি, বাঁশের এইসব জিনিসপত্র বানানো। এরপরে এগুলোকে কুটির শিল্প বলে। তারপর সুন্দর, সুন্দর ম্যাট্রেস বানানো কুটির শিল্প। তাহলে এগুলোতে সাহায্য করে বাংলাদেশ কৃষি ব্যাংক, ঋণ দেয়। সামনে চলো। তারপর দারিদ্র্য বিমোচনে বাণিজ্যিক ব্যাংকের পল্লী ঋণ বাধ্যতামূলকভাবে এদের বরাদ্দ আছে। সোনালী, জনতা, অগ্রণী, রূপালী এই ব্যাংকগুলোর মতো বাণিজ্যিক ব্যাংক তাদের বার্ষিক কৃষি ও পল্লী ঋণের ন্যূনতম 25% দারিদ্র্য বিমোচনের জন্য নির্ধারিত রাখে। দারিদ্র্য বিমোচন মানে দারিদ্র্য দূর করার জন্য নির্ধারিত রাখে। এই টাকাটা দরিদ্রদেরকে দেয়। এই টাকাটা দরিদ্রদেরকে দেয় ঋণ হিসেবে, ঋণ হিসেবে, ঋণ হিসেবে, বুঝিও। একেবারে দিয়ে দেয় না। ঋণ হিসেবে দেয়, ফেরত দিতে হয়। তবে তবে এই যে ঋণ হিসাবে এই টাকাটা দেয়, অন্যান্য ঋণের বা অন্যান্য লোনের বিপরীতে যে সুদ দিতে হয়, এখানে সুদের পরিমাণ একদমই অল্প। এখানে সুদের পরিমাণ একদমই অল্প। এ হচ্ছে সুবিধা। সামনে। এরপর, হ্যাঁ? এটা কি প্রশ্ন করছে?
দারিদ্র্য বিমোচনের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোতে তাদের কৃষি ও ঋণের পল্লী ঋণের ন্যূনতম কত শতাংশ বরাদ্দ রাখতে হয়? এই যে মাত্র পড়ছি 25% বরাদ্দ রাখতে হয়। এই প্রশ্ন আমাদেরকে করে আটকাতে পারবে? 25%। এরপর গ্রামীণ ব্যাংক। ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন ১৯৮৩ সালে। ১৯৮৩ সালে প্রতিষ্ঠা করেছেন গ্রামীণ ব্যাংক ডক্টর মুহাম্মদ ইউনূস। ডক্টর মুহাম্মদ ইউনূস আমাদের বাংলাদেশ থেকে একমাত্র ব্যক্তি যিনি নোবেল পুরস্কার পেয়েছেন। তবে ইউনূস সাহেবের জানো একটা অদ্ভুত ব্যাপার আছে। ইউনূস সাহেব পুরো দস্তুর একজন অর্থনীতিবিদ। তিনি একজন অর্থনীতির মানুষ। তিনি একজন অর্থনীতির মানুষ। কিন্তু মানুষটা নোবেলটা পেয়েছে শান্তিতে। তাই কোনোদিন যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে যে অর্থনীতিবিদ হয়েও শান্তিতে নোবেল কে পেয়েছে? তুমি হেসে বলবে ডক্টর মুহাম্মদ ইউনূস পেয়েছেন। কোথায় তিনি জন্মেছিলেন? তিনি চট্টগ্রামের না, এভাবে লিখতে হবে না। চট্টগ্রামের হাটহাজারীতে জন্মেছেন। সেখানে একটা গ্রাম আছে, হচ্ছে বেথুয়া, সেখানে তিনি জন্মেছেন। আমি হাটহাজারী চট্টগ্রাম লিখে দিচ্ছি। আগে হাটহাজারী, তারপর চট্টগ্রাম। এই চটা আবার কোথা থেকে আসছে? দুষ্ট। ওকে, তাহলে চট্টগ্রামের হাটহাজারী, চট্টগ্রাম, এখানেই জন্মেছিলেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। পড়ালেখা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। তাহলে ঢাবির অর্থনীতিতে তিনি পড়ালেখা করেছেন। ঢাবির অর্থনীতি, এখানে তিনি পড়ালেখা করেছেন। পড়ালেখা শেষে শিক্ষকতা শুরু করেন। পড়ালেখা শেষে শিক্ষকতা শুরু করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তাহলে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। অধ্যাপনা মানে পড়িয়েছেন। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াতে পড়াতেই তার পড়ানোরই একটি প্রজেক্ট ছিল কিভাবে দারিদ্র্য দূরীকরণ করা যায়। আর সে দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকাটা যেখানে, সেই এলাকাটার নাম হচ্ছে জোবরা। জোবরা একটা গ্রাম, একটি গ্রাম, জোবরা গ্রাম। এই জোবরা গ্রামের স্থানীয় নারীদেরকে তিনি একেবারে সহজ শর্তে ছোট ছোট আকারে কিছু ঋণ দিতে শুরু করেন। আর এভাবেই তিনি ধীরে ধীরে ক্ষুদ্র ঋণ প্রকল্প আবিষ্কার করেন। ক্ষুদ্র ঋণ, ক্ষুদ্র ঋণ, ক্ষুদ্র ঋণ, এটা আবিষ্কার করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তুমি বলবো ধুর ও ভাই, ক্ষুদ্র ঋণ আবার বোঝার কি আছে? অল্প টাকায় ঋণ দিতে চায়, সমস্যাটা কি আপনার তাতে? বোঝার ব্যাপার আছে। খেয়াল করে দেখো তো, একটা ব্যাংক যখন ঋণ দেয় তখন ওই ব্যাংকটা ভয় পায় যে আমার টাকাটা ওরা পরিশোধ করবে তো, এই টাকাটা ফেরত দিবে তো। এই যে ভয়টা, এই ভয়টা কাটানোর লক্ষ্যে প্রতিটা ব্যাংক কি করে জানো? প্রতিটা ব্যাংক বলে যে আমার কাছে কিছু একটা আমানত রাখো। আমার কাছে কিছু একটা আমানত রাখো। ঠিক আছে? অর্থাৎ ওই জিনিসটাকে জামিন হিসেবে রাখো। ঠিক আছে? অর্থাৎ কিছু একটাকে আ জামিন হিসাবে জামানত রাখো। তুমি বলবা জামানত কি ভাই? ধরো তুমি কোন একটা ব্যাংকে গেছো ঋণ নিতে। ধরো, যাইও না। তোমরা অনেকে ক্লাসে থেকে চলে যাচ্ছ, যাইও না। একটু বুঝে যাও ভাই। বোঝার আছে অনেক কিছু। ধরো তোমরা একটা জায়গা থেকে ব্যাংক থেকে ঋণ নিতে গেছো। ব্যাংক বলবে যে আপনি যদি টাকাটা নিয়ে পালায় যান, আমি কি করব? তুমি তখন বললে তাহলে কি করার আছে? ব্যাংক তখন বলবে এক কাজ করেন, আপনার বাড়ির দলিলটা আমার কাছে দেন। যদি টাকা পরিশোধ করতে না পারেন তাহলে বাড়িটা আপনার নিয়ে যাব। আপনি তো ভালো টাকা দিয়ে দিবেন, কোনো টেনশন নাই। আমাদের কাছে দলিলটা নিরাপদে থাকলো। তাহলে এটা হচ্ছে জামানত। এরপর তুমি গেছো ঋণ নিতে। বলবে আপনি তো পালা যাবেন না, বিশ্বাস করবো কি করে? এক কাজ করেন, আপনার মায়ের গহনাগুলো নিয়ে আসেন। গহনাগুলো রেখে যান। রেখে কিছু টাকা নিয়ে যান। গহনাগুলো রেখে তুমি টাকা নিলা। এখন প্রশ্ন হচ্ছে, তুমি না হয় বড়লোক ভাইয়া, তুমি এগুলা করতে পারলা। কিন্তু একটা দরিদ্র নারী, সে কি করবে? সে কি করবে? তার তো কিছু নাই। সে জমা রাখবে কি আবার? তো সে কি ঋণ পাবে না? ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, না, সে ঋণ পাবে। তাকে আমরা খুব অল্প, খুব অল্প ৳২,০০০ হয়তো ঋণ দিব, ৳৩,০০০ হয়তো ঋণ দিব, হয়তো ৳৫,০০০ ঋণ দিব সর্বোচ্চ। এভাবে আমরা তাদেরকে ঋণ দিব। ও যদি পালায় যায়, উনি পালাতে পারবে না। কারণ ওনাকে আমরা একা ঋণ দিব না। তাহলে কিভাবে ঋণ দিবেন? ওনাকে বলবো যে আপনি এবং আপনার বাড়ির পাশের, আপনি তো দরিদ্র, আপনার বাড়ির পাশেও নিশ্চয়ই এরকম দরিদ্র আছে, এরকম আরো ২ জনকে নিয়ে আসেন। অর্থাৎ আমি একসাথে কমপক্ষে ৩ জনকে ঋণ দিব।
একসাথে কমপক্ষে ৩ জনকে ঋণ দিব। ধরো আমি একজনকে ঋণ দিলে দিতাম ৳৫,০০০, এবার ৩ জনকে একসাথে ঋণ দিচ্ছি। তাহলে ঋণের পরিমাণ কত হচ্ছে? আমরা বললাম, "স্যার ৳১৫,০০০ হচ্ছে।" একদমই তাই। তাহলে একটা বড়সড় ব্যাংক কি ৳১৫,০০০ ঋণ দেয়? মাথা চুলকে বললাম, "ইয়েস স্যার দেয় তো।" কিন্তু এবার খেয়াল করে দেখো, আমরাও ১৫,০০০ই দিচ্ছি। ওরা ১৫,০০০ দিচ্ছে একজনকে, আমরা ১৫,০০০ দিচ্ছি ৩ জনকে। সো ওর গ্রাহক বেশি। মানে ওই ব্যাংকের গ্রাহক বেশি না আমাদের গ্রাহক বেশি? মাথা চুলকে বললাম, "স্যার আপনার ব্যাংকেরই তো গ্রাহক বেশি।" গুড। পাশাপাশি এখন ৩ জনকে দেওয়ার কারণে একটা খুব চমৎকার ব্যাপার হবে। সেটা কি? সেটা হচ্ছে এরা কোন জামানত দিতে পারেনি। তাই এই ৩ জন প্রত্যেকের জামানত। মানে? মানে হচ্ছে ধরো এই ৩ জনের মধ্যে থেকে মনে করো একজনের নাম ক, একজনের নাম খ, একজনের নাম হচ্ছে ঘ। ক পালায় গেছে। ক আমাদের টাকা পরিশোধ না করে পালায় গেছে। সাথে আমি গিয়ে খ আর গ কে ধরবো। সাথে আমি গিয়ে খ আর গ কে ধরবো। কেন? আমি গিয়ে খ আর গ কে ধরে বলব, "এই ও পালাইলো কেন? ও না তোর বাড়ির পাশে? ও না তোর বাড়ির পাশে? সো ও পালিয়ে গেল কেন? ও পালিয়ে গেল কেন?" তোরা ২ জন এটার জবাব দিবি। সুতরাং ক যেন পালাইতে না পারে, খ আর গ চেক দিবে। এবং খ আর গ রে তখন আমি বাধ্য করব যে, "কর টাকা তোরা এবার ফেরত দিবি।" তোরা থাকতে ও পালাইলো কেমনে? পাশের বাড়ির লোক না? এক বাড়িতে থাকোস না? পালাইলো কেমনে? তখন খ আর গ বিপদে পড়বে। তাই ওরা ক যদি পালায় যেতে চায়, সাথে খ আর গ এসে আমারে খবর দিয়ে দিবে। ভালো কথা। স্যার যদি উল্টাটা হয়? মানে? মানে স্যার খ যদি পালায় যেতে লাগে, ক আর গ সাথে এসে আমারে খবর দিবে। স্যার খ কিন্তু পালায় যেতেছে। পরে তো আপনি আমাদের ২ জনরে দায়ী করবেন। এটা যেন না হয় তার কারণে স্যার আপনারে খবর দিতে আসছি। ঠিক এভাবেই আমরা ব্যাপারটা সমাধান করে ফেলব। ৩ জন, ৩ জনের মধ্যে সবার যদি জামিন হয়, তাহলে কেউই আর পালাতে পারবে না। যদি একজনও পালানোর চেষ্টা করে, বাকিরা এসে খবর দিবে। স্যার যদি পরিকল্পনা করে ৩ জনই পালায় যায়, তখন কি করবেন? না, ৩ জন পালাতে পারবে না। ৩ জন যখন একসাথে পালাবে, এলাকায় আমাদের প্রতিনিধিরা থেকে আমরা নজর রাখবো, এটা সম্ভব না। আর ঠিক এভাবেই আমরা দরিদ্রদেরকে ঋণ দিব, অনেক মানুষকে ঋণ দিব এবং সে ঋণের টাকা আমি শুধু তাদেরকে যে ঋণ দিচ্ছি তা না। আমি তাদেরকে ৳৫,০০০ যে শুধু ঋণ দিচ্ছি তা না। গ্রামীণ ব্যাংক হিসাবে আমি তাকে বলে দিব, এই টাকা দিয়ে তুমি কি করতে পারো? এই টাকা দিয়ে ছাগল চাষ করতে পারো, এই টাকা দিয়ে গরু পালন করতে পারো, এই টাকা দিয়ে মুরগি পালন করতে পারো, এই টাকা দিয়ে কিছু একটা করতে পারো। সেটাও আমি তাকে পথ দেখাবো এবং সে ওই কাজটা করবে এবং সে স্বাবলম্বী হয়ে আমার টাকা ফেরত দিবে। ঠিক এভাবেই আমি বিজনেস মডেল চালিয়ে যাব এবং আমি এই ব্যবসা থেকে লাভও করব। আমি এটা কিন্তু এমন না যে তারে টাকাটা দান করে দিলাম। নট লাইক দ্যাট, নট লাইক দ্যাট। আর এই মডেল নিয়ে এগিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং অবশ্যই এই মডেলটা অনেকাংশেই কাজ করেছিল। চলো এই মডেলটা সম্পর্কে একটু পড়ি। প্রথমত বিনা জামানতে ঋণ। কোন জামানত-টামানত ছাড়াই ঋণ দিত। এরপর শোষণ মুক্তি। গ্রামের মহাজনদের কাছ থেকে শোষণের মুক্তির হাতিয়ার হয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের এই প্রকল্প। টার্গেট গ্রুপ মূলত ভূমিহীন জনগোষ্ঠী। একজন না কিন্তু কয়েকজনকে এবং নারীদেরকে প্রাধান্য দেওয়া হতো এই ব্যাপারে। এভাবেই কাজ করেছে গ্রামীণ ব্যাংক ডক্টর মোহাম্মদ ইউনূসের। সামনে যাওয়া যাক। মূল কার্যাবলী। দেখতেই পাচ্ছ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। রাজশাহী হচ্ছে উত্তরাঞ্চলে, ওই অঞ্চলে কৃষি নিয়ে কাজ করে। কুটির শিল্প ঋণ, কুটির শিল্পের ক্ষেত্রে ঋণ দেয়। এরপর ক্ষুদ্র ঋণ কর্মসূচি গ্রামীণ বা গ্রাম পর্যায়ে ক্ষুদ্র আয়ের যারা আছে তাদেরকে ঋণ দেয়। আর এভাবেই এই ব্যাংকগুলো সাহায্য করছে। আয় হায়! এ ভাইয়েরা মনে কষ্ট নিও না। প্রশ্নে চলে এসেছি। তোমরাও এবার উত্তর দাও একটু। অনেকেই যদিও চলে গেছো রাগ করে। কি আর করব বলো? আচ্ছা। গ্রামীণ ব্যাংকের একটা প্রধান বৈশিষ্ট্য কোনটা? জামানত ছাড়া ঋণ প্রদান। এটা তোমরাও পারতা। এই প্রশ্নের উত্তর দাও সবাই মিলে আমার সাথে। গ্রাম পর্যায়ে ক্ষুদ্র আয়ের উৎস তৈরির জন্য পুঁজি সরবরাহ করে কোনটি? কোনটি হবে বলো তো? জামানত কি সায়ান? জামানত হচ্ছে ভাই তুমি যখন কোথাও থেকে ঋণ নিতে যাও তখন যে জিনিসটা জমা রাখো, ঋণ নেওয়ার জন্য যেটা জমা রাখো সেটা হচ্ছে জামানত। ঠিক আছে? উম্মে হাবিবা উত্তর দিয়েছ, তারপর হচ্ছে জীবন উত্তর দিয়েছ, মুশফিকা উত্তর দিয়েছ, চমৎকার! জীবন উত্তর দিয়েছ, চমৎকার! সবাই বলতেছো ডি নাম্বারটা, ডি নাম্বারটা নাকি? আরে আসলেই তো। ডি নাম্বারটাই হচ্ছে উত্তর। ক্ষুদ্র ঋণ কর্মসূচি। আর কি আছে? আর কিছুই নেই। টাইম ইউ এনজয়, ওয়েস্টিং ইজ নট ওয়েস্টেড টাইম। চমৎকার! অর্থাৎ আমরা আমাদের কেন্দ্রীয় ব্যাংকের কি কাজ ছিল সেটা পড়ে ফেলেছি। পাশাপাশি ব্যাংক কিভাবে স্বাবলম্বী হতে সাহায্য করে সেটাও আমরা জেনে ফেলেছি।
কিভাবে কাজ করে গ্রামীণ ব্যাংক পড়ে ফেলেছি, কিভাবে কাজ করে কৃষি ব্যাংক পড়ে ফেলেছি। লাস্টে কয়েকটা ব্যাংক কিভাবে সাহায্য করে সেটাও আমরা জেনে ফেলেছি। আশা করি তোমরা সবকিছুই মোটামুটিভাবে বুঝতে পেরেছ। এরপর আফিফা সে প্রশ্ন করেছ যারা বাসা-বাড়িতে কাজ করে তাদের আয় কি জিডিপির অন্তর্ভুক্ত হবে কিনা? হবে। যদি তুমি ওকে বেতন দাও, যদি তুমি ওকে বেতন দাও অবশ্যই অন্তর্ভুক্ত হবে। এরপর সিদরাতুল মুনতাহা সে বলছে, "আপনি কি সিলেটি?" আ না, আমি সিলেটি নই। সরি ফর দ্যাট আপু। ঠিক আছে? এরপর আর হচ্ছে না। আচ্ছা, যদি কোন দেশের স্বর্ণের পরিমাণ হ্যাঁ, বেশি থাকে তাহলে তাদের নিজস্ব টাকার মান কি বাড়বে? একদম। স্বর্ণের পরিমাণ যদি বেশি থাকে তাহলে টাকার মান বাড়বে। অবশ্যই বাড়বে ভাইয়া। অবশ্যই বাড়বে। ঠিক আছে? বাণিজ্যিক ব্যাংক কিভাবে দারিদ্র্য বিমোচন করে? আল জুবায়ের, বাণিজ্যিক ব্যাংকগুলো হচ্ছে তোমাকে টাকা দিবে, সেই টাকা দিয়ে তুমি ঋণ নিয়ে তুমি একটা ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করতে পারো। নিজে কোন একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারো, কোন একটা উদ্যোগ নিতে পারো এবং এর ফলশ্রুতিতেই তুমি আত্মনির্ভরশীল হয়ে উঠছো, স্বাবলম্বী হয়ে উঠছো। দারিদ্রতা দূরীকরণ হচ্ছে। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। এরপর উম্মে হাবিবা সে বলতেছে এনজিও কি? নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। সরকারি প্রতিষ্ঠান না, কিন্তু জনগণের কল্যাণে কাজ করে। সাধারণত কি হয় হাবিবা? বেসরকারি প্রতিষ্ঠানের কাজ কি থাকে? মুনাফা, টাকা। কিন্তু একটা বেসরকারি প্রতিষ্ঠান নন গভর্নমেন্ট কিন্তু কাজ করতেছে মানুষের কল্যাণে। তখন তুমি তাকে বলবা এনজিও। যেমন ব্র্যাক। যেমন ব্র্যাক। ওদের মূল লক্ষ্য মানুষের কল্যাণ। আচ্ছা, আর কি কোন প্রশ্ন আছে? গ্রামীণ ব্যাংক কি শহরে আছে কিনা? শহরেও আছে। তবে শহরে হচ্ছে বড় শাখাগুলো, মূল শাখাগুলো বা ছোট যে শাখাগুলো গ্রামে ছড়িয়ে আছে। ওকে। আচ্ছা, আর কোন তেমন প্রশ্ন পাচ্ছি না। আচ্ছা, বাংলাদেশের সমস্ত টাকশাল যদি ক্ষতিগ্রস্ত হয় এরপর কই গেল? কই গেল? কই গেল প্রশ্নটা? ৫০০ কোটি টাকা কিভাবে ম্যানেজ করে? আগের ক্লাসে যে আলোচনা। হ্যাঁ, মোহাম্মদ মু হ্যাঁ, মুহিবুর রহমান ভাই ৫০০ কোটি টাকা কিভাবে ম্যানেজ করে? এটা আসলে আমি বলতে পারব না। যারা অনেক বড়লোক, যারা ব্যাংকের মালিক, তারা ব্যবসা-ট্যাবসা করে এটা ম্যানেজ করে। ঠিক আছে? এখন কোন একটা ব্যাংকের মালিকরে গিয়ে বলতে হবে, "স্যার কিভাবে করছেন ৫০০ কোটি টাকা ম্যানেজ?" এটা আমার তোমার মতো গরিব আসলে পারব না। ওনাদের অনেক বিজনেস থাকে। অনেক বিজনেস। এত বিজনেস থাকে যে ওনাদের ৫০০ কোটি টাকা হয়। ৫০০ কোটি টাকার সম্পদ হয়। দেন তারা হচ্ছে একটা মার্কেট দিতে পারে। আচ্ছা। আর মোহাম্মদ রশিদুর রহমান লাবিব, তোমার উত্তর আবার প্রশ্ন পেয়েছি। টাকশাল যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে ডলারের দাম কি কমে যাবে? মুদ্রাস্ফীতি কি স্থিতিশীল থাকবে কিনা? টাকশাল ক্ষতিগ্রস্ত হওয়া না হওয়ার সাথে ব্যাপারটা ইনক্লুডেড না। আসলে যদি তুমি মুদ্রা না ছাপাও, অনেকদিন ধরে মুদ্রা না ছাপাও তাহলে ধীরে এটা হবে। এক্সাক্টলি। আচ্ছা, এরপর ভাইয়া ব্যাংক সুদ দিলে কি মুসলিমরা নিবে না? সিদরাতুল মুনতাহা আসলে আপু তুমি ধর্মের সাথে ইনক্লুড করে ফেলছো তো। এবার একটু বলাটা কঠিন। আ মুসলিমদের সুদ দেওয়া উচিত না। কিন্তু ব্যাংক সুদ দেয় এবং মুসলিমরা এটা নেয়। বাট ধর্মীয়ভাবে এটা নেয়া হারাম। ধর্মীয়ভাবে এটা নেয়া হারাম। একদমই নিষেধ, একদমই নিষেধ। কিন্তু প্রশ্ন হচ্ছে ব্যাংকগুলো দেয় কিনা? ব্যাংকগুলো দেয় এবং মানুষ নেয় কিনা? নেয়। মুসলিম হওয়ার পরও নেয়? নেয়। এটা অন্যায় জেনেও নেয়? নেয়। কারণ তুমিও জানো আপু মিথ্যে কথা বলা মহাপাপ। তাই বলে কি তুমি, আমি আমাদের প্রাত্যহিক জীবনে মিথ্যা বলি না? অবশ্যই আমরা কিন্তু বলে ফেলি। ঠিক আছে? অবশ্যই বলা উচিত না। আমি জানি। কিন্তু বলে আমরা ঠিকই ফেলি। ব্যাপারটা এমনই। ঠিক আছে? ওকে। আর তেমন কোন প্রশ্ন পাচ্ছি না। এইবার একদম টাকশাল গাজীপুরে। এইবার আমরা বিদায় নিব। কেমন? আজকের ক্লাসটা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো। হঠাৎ তোমাদের সাথে দেখা হয়। আজ যেমন হঠাৎ দেখা হয়ে গেল এই অধ্যায়টার সমাধান নিয়ে। স্বাভাবিকভাবেই তোমাদেরকে অনেকগুলো ক্লাস নিয়েছেন শাহিদিন ভাইয়া, অনেকগুলো ক্লাস নিয়েছেন রায়হান ভাই। আমি হয়তো তাদের মতো বোঝাতে পারিনি। কিন্তু আমি আমার যতটুকু সক্ষমতা আছে সেই সক্ষমতাটুকু দিয়েই সর্বোচ্চ চেষ্টা করেছি। ইনশাআল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। ততদিন পর্যন্ত ভালো থাকো তোমরা সকলে। তোমাদের যাদের প্রশ্নের উত্তর দিতে পারেনি, মন খারাপ করবে না একদমই এবং অবশ্যই জানানোর চেষ্টা করবে এই ক্লাসটি তোমাদের কেমন লেগেছিল। পুরো অধ্যায়টি ভালো করে পড়ে ফেলার চেষ্টা করবে এবং যদি কোনো প্রশ্ন থাকে তোমার মাথায় যেটি আমি উত্তর দিতে পারিনি, অবশ্যই শিখবো-জিতবো গ্রুপে সেটি জানাতে পারো এবং শিখবো-জিতবো গ্রুপে লিখতে পারো কেমন লেগেছিল এই ক্লাসটি। তোমাদের সকলকে শুভরাত্রি জানিয়ে এই ক্লাসটি শেষ করছি এখানেই।